অর্জন করা কিন্তু সহজ হবে। তাহলে এখানে নাম্বার 1 হচ্ছে যে আপনাকে স্বপ্ন দেখতে হবে। দেন নাম্বার 2, আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যে স্বপ্নগুলি দেখছেন সেই স্বপ্নগুলি আপনি পূরণ করতে পারবেন। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পূরণ করতে পারবেন। আপনার অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না যে আপনি পারবেন। পৃথিবীর সবাই যদি বলে আপনি আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন, তাহলে কাজ হবে না যদি আপনি আপনাকে বিশ্বাস না করতে পারেন। তাই সেজন্য আমি আপনাদেরকে বলবো যে এইখানে নাম্বার 2 হচ্ছে যে আপনি বিশ্বাস করতে হবে যে আপনি এখান থেকে আপনার স্বপ্নগুলিকে আপনি পূরণ করতে পারবেন। দেন নাম্বার 3, আপনাকে একটা সঠিক পরিকল্পনা করতে হবে যে আপনি যে আপনার স্বপ্নগুলিকে আপনি দেখতেছেন এবং আপনি যে বিশ্বাস করতেছেন আপনার স্বপ্নগুলি আপনি বাস্তবায়ন করতে পারবেন, তার একটা রাইট প্ল্যান থাকতে হবে। শুধু পরিকল্পনা করলে হবে না, রাইট প্ল্যান থাকতে হবে। এবং সেই প্ল্যানটা, যেমন আমি গত কয়েকদিন ধরে আপনার একটা বিষয় খেয়াল করছি যে ধরেন আমরা আমরা আমাদের অনেকেই কথা বলি কিন্তু কথাগুলি কিন্তু ফলো করি না। ধরেন আমি আপনাদেরকে কিছু কথা বলছি কিন্তু এই কথাগুলিকে আমি নিজে বাস্তবায়ন করছি না। তাহলে এই যে আমি যে নিজে বাস্তবায়ন না করে আপনাদেরকে বইয়ের কথা বলছি, এই কথাগুলি কিন্তু আপনার কাজে দিবে না। তাহলে আপনি আপনার পরিকল্পনাটা তার থেকে নিবেন যে অলরেডি ওই স্বপ্নটা পূরণ করছে। ধরেন আপনি একটা গাড়ি কিনবেন, এটা আপনার স্বপ্ন, আপনি একটা প্রাডো কিনবেন। এখন যিনি অলরেডি প্রাডো চড়তেছে আপনি তার থেকে জিজ্ঞেস করবেন যে উনি কিভাবে প্রাডোটা কিনছে। আপনি এখানে ডায়মন্ড হবেন, যিনি অলরেডি ডায়মন্ড হয়েছে আপনি তার থেকে জিজ্ঞেস করবেন যে এখানে কিভাবে ডায়মন্ড হওয়া যায়। যিনি এখানে সাফের এক্সিকিউটিভ হয়েছে তাকে আপনি জিজ্ঞেস করবেন যে কিভাবে সাফের এক্সিকিউটিভ হওয়া যায়, কারণ তিনি জানে কিভাবে সাফের এক্সিকিউটিভটা হওয়া যায়। তাই সেজন্য আপনার একটি সঠিক পরিকল্পনা লাগবে, যেই পরিকল্পনাটা আপনাকে আপনার বিশ্বাসের মাধ্যমে স্বপ্নের কাছে নিয়ে যাবে। দেন আপনাকে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, আপনাকে নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। এভরি ডে আপনি আপনার যে কাজটা আপনি করছেন সেই কাজটাকে আরো বেশি ধারালো করার জন্য, আরো বেশি প্রোডাক্টিভিটি ডেভেলপ করার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। যেমন দেখেন সাকিব আল হাসান জানে যে কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে বোলিং করতে হয়। এরপরেও কিন্তু সাকিব আল হাসান প্রতিদিন আপনার ট্রেনিং করে যাচ্ছে। মুশফিকুর রহিম প্রতিদিন ট্রেনিং করে দিচ্ছে। যেমন মুশফিকুর রহিমের ব্যাপারে বলা হয়ে থাকে সে কিন্তু খুব আহামরি কোনো আপনার এখানে খুব প্রতিভাবান না, কিন্তু তার ধারাবাহিকতার মূল কারণ হচ্ছে তার পরিশ্রম। সে যে পরিশ্রম করে তার ডেডিকেশন, সেই জন্য কিন্তু সে আজকে এখানে ধারাবাহিকভাবে সে কিন্তু আপনার এখানে আপনার রান করে যাচ্ছে। এবং লাস্ট মান্থে সে কিন্তু আপনার সারা ওয়ার্ল্ডের নাম্বার 1 আপনার সাকসেসফুল ব্যাটসম্যান কিন্তু হিসেবে আপনার ঘোষণা হয়েছে আইসিসি থেকে। তাহলে এইখানে আপনি যত বেশি ট্রেনিং করবেন, যত বেশি আপনার এই জায়গাতে অনেকে কিন্তু মনে করে যে আমি তো ইনভাইটেড ট্রেনিংটা অনেকবার করেছি, আমি তো অমুক ট্রেনিংটা অনেকবার করেছি, তো আবার কেন করা দরকার। এবং উনি তো একই কথা বারবার বলে। ইয়েস বন্ধুরা, একই ট্রেনিং বারবার করবেন এই কারণে যে আপনি যত বেশি একটি কাজ করবেন তত বেশি আপনি স্কিল হবেন। যেমন সফলতা লাভ করার ক্ষেত্রে স্কিলের ক্ষেত্রে সফলতা লাভ করার ক্ষেত্রে বলা থাকে যে আপনি যেই কাজটিতে আপনি সফল হতে চান বা আপনি নিজেকে দাবি করেন যে স্কিল, তখনই দাবি করবেন যখন আপনি ওই কাজটি 10,000 ঘন্টা আপনি করেছেন। আপনি সফল না ব্যর্থ এটা হিসাব করবেন 10,000 ঘন্টা কাজ করার পরে। আমরা আমাদের কয়জন মানুষ আছি যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে 10,000 ঘন্টা আমরা কাজ করেছি? 10,000 ঘন্টা কাজ করার আগে নাকি হিসাবই করা উচিত না যে আপনি সফল না ব্যর্থ?
এই জন্য আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। দেন নাম্বার 5, পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাজটা করতে হবে। শব্দটা দেখেন, পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাজটা করতে হবে। আপনি এমন না যে আজকে আজকে এক ধরনের কাজ করেছেন, কালকে আরেক ধরনের কাজ করছেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যে পরিকল্পনা আপনি সেট করেছেন এবং ওই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন একই কাজটাকে আপনি করে যাবেন এবং সেটা নিয়মিত। কারণ নিয়মিত যদি কাজটা না করেন তাহলে আপনার সাকসেসটা আসবে না। সো বন্ধুরা আমার, আপনি যে কোনো জায়গাতেই আপনি কাজ করেন না কেন, আপনি এই 5টি বিষয়কে আপনি ফলো করেন, আপনি আপনার সাকসেস আপনি নিয়ে আসতে পারবেন। এখন আপনি আপনার ক্যারিয়ারের কথা বলছেন, আপনার পারিবারিক বলছেন, আপনি ধর্মীয় বলছেন, যেখানে যান আপনি এখানে এই 5টা বিষয়ের প্রতি আপনি খেয়াল রাখলে আপনার হয়ে যাবে। বিশেষ করে লাল রঙের যে শব্দগুলি আছে এগুলি আপনারা একদম মনে রাখবেন: স্বপ্ন, বিশ্বাস, পরিকল্পনা, প্রশিক্ষণ, নিয়মিত কাজ। এই 5টি শব্দকে আপনারা একদম মনে রাখবেন এবং সিরিয়াল বাই সিরিয়াল কাজটা করতে হবে। আপনি আগে পরে করলে কিন্তু কাজ হবে না। ধরেন আপনার এখানে আপনি পরিকল্পনা, আপনি নিয়মিত কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার এখানে পরিকল্পনা নাই, আপনার কোনো স্বপ্ন নির্ধারণ করা নাই, আপনি নিজেও জানেন না যে আপনি টাকা দিয়ে যে কি কি কাজ করবেন। অনেকে মনে করে কি জানেন, আরে টাকা দেন তাহলে বের করে ফেলবো যে কি কি কাজ করবো, এই টাকা দিয়ে কি কি কাজ করা হবে তখন বের করা হবে, এখন টাকা আসলে আপনার বোঝা যাবে। আগে এখন হলো টাকা 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 না বন্ধুরা, আগে হচ্ছে ড্রিম, আগে স্বপ্ন। কারণ ড্রিম ক্রিয়েট এনার্জি, এনার্জি ক্রিয়েট অ্যাকশন, অ্যাকশন ক্রিয়েট রেজাল্ট। কারণ আপনি এনার্জিটাই পাবেন না যদি আপনার ড্রিম না থাকে। সো আপনাকে এই সিরিয়াল অনুযায়ী আপনাকে কাজটি করে যেতে হবে। সো নাম্বার 1 কে আগে হলো স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্নগুলি আপনার ভিতরে আছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনাকে কোন কোন স্বপ্নগুলি ঘুমাতে দেয় না। অনেকদিন আগে এপিজে আবুল কালামের একটি উক্তি খুব ভালো লাগছিল। তিনি বলেছিলেন যে স্বপ্ন ওইটা না যেটা আপনাকে ঘুমাতে দেয়, স্বপ্ন ওইটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। স্বপ্ন ওইটা না যেটা আমরা ঘুমের মধ্যে দেখি, স্বপ্ন ওইটা যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। খুব চমৎকার একটি কথা তিনি বলছেন, যথার্থই বলছেন। যেমন আমরা বিশেষ করে ইউনিভার্সিটিতে দেখতাম যে আপনার বড় লোকের মেয়েদের পিছনে ঘুরে। কেন? কারণ বড় লোকের মেয়েকে যদি ধনীর মেয়েরে যদি বিয়ে করে তাহলে তো এক লাফি মনে করেন যে ধনী হয়ে যাবে, এই নেশায়। আমরা স্বপ্নের মধ্যে দেখি যে রাজকন্যাকে বিয়ে করছি, হ্যাঁ, সিংহাসনের মালিক হয়ে গেছি, রাজ সিংহাসনে বসে আছি, সিংহাসনে এই পাশ থেকে ওই পাশে গড়াগড়ি করতেছে, আর সকালবেলা ঘুমের থেকে উঠে খাটের নিচে পড়ে আছে আর টিনের চালের ছিদ্র। তাহলে এখানে এটা কোনো স্বপ্ন না, এটা কোনো পূরণ হবে না। স্বপ্ন আপনার ওইটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। যে কারণে আপনি শুনবেন অনেক অনেক লিডারদের কাছ থেকে যে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে। কেন জানেন? পরিশ্রম করে সাকসেসের জন্য না, তারা ঘুমাতে পারে না, তারা শুলেও ঘুম আসে না। তাদের ভিতরে এখন স্বপ্নটা এত বেশি স্ট্রং হয়ে গেছে যে শুলেও লাভ দিয়ে উঠে যে আমার স্বপ্নটা তো এখনো পূরণ হলো না, না জানি আমার স্বপ্নটা হারিয়ে যায়। এই জন্য সারাক্ষণ স্বপ্নটাকে পাহারা দেওয়ার জন্য আপনি এখানে সজাগ থাকে। তো এই জন্য আপনাকে খুঁজে বেড়াতে হবে যে আপনাকে কোন কোন স্বপ্নগুলি আপনাকে ঘুমাতে দেয় না। তাই সেই জন্য আমরা আগে দেখব কি কি স্বপ্ন পূরণ করতে চাই। আমি আপনাকে এই কথাটি বহুবার বলেছি, যারা আপনার এখানে যারা সিনিয়র আছেন, যে একটি পার্টিকুলার বিষয়ে আপনি সাকসেস হওয়া মানে আপনি সফল না। ধরেন মাইকেল জ্যাকসন, উনি
পপ সম্রাট, উনি উনার সঙ্গীত জগতে উনি শ্রেষ্ঠ, কিন্তু উনি অন্যান্য সেক্টরগুলিতে শ্রেষ্ঠ কিনা সেটাও কিন্তু দেখতে হবে। যেমন একজন মানুষের কোন কোন সেক্টরে তার স্বপ্নগুলি থাকে। তাহলে আমি সাকসেস কখন হব? যখন আমি আমার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবো। আপনি কখন একজন সফল ব্যক্তি? যখন আপনি আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন। বন্ধুরা আমার, আপনি যদি আপনার স্বপ্নগুলিকে পূরণ না করে থাকেন তাহলে কিন্তু আপনি সফল ব্যক্তি না। তাহলে আপনাকে ঠিক করতে হবে যে আপনার এখানে আপনি কি কি স্বপ্ন আপনি এখানে সেট করেছেন, কি কি স্বপ্ন আপনার আছে, কি কি স্বপ্ন আপনার পূরণ করতেছেন। এখানে আপনাকে এই জিনিসগুলিকে আগে ফাইন্ড আউট করতে হবে। তো একজন মানুষের যে সেক্টরগুলিতে স্বপ্ন থাকা উচিত এবং আপনি যে সেক্টরগুলিতে আপনি চান, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত কিছু স্বপ্ন আছে সেগুলিকে পূরণ করতে চান। আপনি পারিবারিক কতগুলি স্বপ্ন আছে আপনার, সেগুলিকে আপনি পূরণ করতে চান। আপনার অ্যাসোসিয়েটদের কতগুলি স্বপ্ন আছে আপনি সেগুলিকে পূরণ করতে চান। আপনার সামাজিক কতগুলি স্বপ্ন আছে সেগুলিকে আপনি পূরণ করতে চান। আপনার ধর্মীয় কতগুলি স্বপ্ন আছে সেই স্বপ্নগুলিকে আপনি পূরণ করতে চান। তাহলে এই যে 5টা সেক্টর, আপনি দেখেন তো চিন্তা করে যে আপনাকে এই 5টা সেক্টরের স্বপ্ন আছে না? এই 5টা সেক্টরে স্বপ্নগুলিকে আপনি যতক্ষণ পর্যন্ত পূরণ না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি সফল না। আপনি ব্যক্তিগত স্বপ্ন অনেক পূরণ করেছেন কিন্তু আপনি ধর্মীয় স্বপ্ন পূরণ করতে পারেন নাই, তাহলে আপনি ব্যর্থ। আপনি পারিবারিক স্বপ্ন সব পূরণ করে ফেলছেন কিন্তু আপনি সামাজিক স্বপ্নগুলি পূরণ করতে পারেন নাই, আপনি ব্যর্থ। যেমন কিনা একটি আপনার আমরা যদি লেখাপড়ার দিকে দেখি তাহলে 10 সাবজেক্টে আমাদেরকে পাস করতে হয়, তাই না? তো 10 সাবজেক্টের মধ্যে আপনি কোনো একটা সাবজেক্টে আপনি 0 পাইছেন বা 10 পাইছেন বা 15 পাইছেন, তার মানে কি আপনি ফেল করেছেন। তো আমরা যখন লেখাপড়ায় আমার মনে আছে যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় আসলো তখন আমার টিচার একটা স্টাইল বলেছিল, স্টেপ বলেছিল, সেটা কি যে আগে তুমি 33 মার্ক করে পাওয়াটাকে নিশ্চিত করো সবগুলি সাবজেক্টে, তারপর হচ্ছে 45 মার্ক, তার মানে প্রথমে হচ্ছে 33 মার্ক পেলে কি অন্তত পাস, 3rd ডিভিশন। 45 মার্ক করে পেলে 2nd ডিভিশন, যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন ছিল ডিভিশন। দেন 60 মার্ক তাহলে 1st ডিভিশন। দেন তুমি 80 মার্ক লেটার মার্ক উঠানোর জন্য ফোকাস করো। তাহলে এইখানে আপনিও আপনার জীবনে আপনার যে স্বপ্নগুলি আছে সেই স্বপ্নগুলিকে আপনি এখানে প্রথমে আগে পাস করার জন্য আপনি আপনার চেষ্টা করেন। আপনি যখন আপনার জীবনের সাকসেসের জন্য, অর্থাৎ আপনি আপনাকে সফল করার জন্য প্রথমে আগে আপনি সবগুলি সেক্টর 33 করে আপনি নিশ্চিত করেন যে সবগুলি স্বপ্নই আপনার আছে। দেন এরপরে 45 মার্ক পান, এরপরে 60 মার্ক নেন, এরপরে 80 মার্ক করেন, এরপরে আপনি 100তে 100 করেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো এই সবগুলি সেক্টরে আপনার স্বপ্ন আছে কিনা। এখন কি কি স্বপ্ন আছে সেটাও আমরা অনেকে জানি না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা স্বপ্ন দেখতে এখনো পর্যন্ত ভয় পান, আমি আপনাদেরকে বলবো যে স্বপ্ন দেখতে আপনি কখনোই ভয় পাবেন না, কারণ স্বপ্ন দেখতে কোনো পয়সা লাগে না, স্বপ্ন দেখার জন্য কোনো টাকা লাগে না। আপনি বড় বড় স্বপ্ন দেখবেন, কেন এই পৃথিবীতে যারাই সফল হয়েছে তারাই বড় বড় স্বপ্ন দেখছে বলে কিন্তু তারা এত বড় সফল হয়েছে। আজকে দেখেন এলেন মাস্ক 2050 সালে টার্গেট সেট করছে মঙ্গল গ্রহে সে 10 লক্ষ লোককে নিয়ে যাবে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। তাহলে স্বপ্নটা কত বড় হলে আপনার এখানে সে এই ডিক্লারেশন দিতে পারে। এখন স্বপ্নটা যে দেখছে এটার জন্য কি তার টাকা দিতে হচ্ছে? আমার ফার্স্ট মেন্টর এভাবে বলতেন
যে স্বপ্নের মধ্যে যদি পোলাও বিরিয়ানি খাও তাহলে ঘি কখনো কম দেওয়া দরকার নেই, কারণ ওখানে টাকা লাগে না। আপনারা অনেকে ভয় পান কেন আমি জানি, কারণ হচ্ছে আপনি অনেক স্বপ্ন দেখছেন কিন্তু পূরণ হয়নি। স্বপ্ন দেখছেন পূরণ হয়নি, সেই জন্য আপনার ভয়টা। আপনি জানেন অতটুকু স্বপ্ন দেখছেন বলেই কিন্তু আজকে আপনার যে অবস্থান এতটুকু আসতো না যদি অতটুকু স্বপ্ন না দেখতেন। কারণ কি, আপনার চেয়ে আরো অনেক খারাপ অবস্থায় আরো অনেক লোক আছে, তাদের স্বপ্ন আপনার মতো না। তাই এই জন্য আপনার স্বপ্নটা কি আপনি এত বড় করবেন, এত বড় করবেন, এত বড় দেখবেন যে স্বপ্ন যেন ভয় পায় আপনার স্বপ্ন দেখি। এবং এই স্বপ্নগুলিকে বলতে হবে। তাই সেজন্য আগে আপনাকে খুঁজে বেড়াতে হবে কোন কোন স্বপ্নগুলি আপনার আছে। তো আমি আপনাকে কিছুটা হেল্প করতে পারি যে এই স্বপ্নগুলি আপনার কি কি আছে, কিভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন। যেমন ব্যক্তিগত স্বপ্নের মধ্যে কি কি আছে, যেমন ব্যক্তিগত স্বপ্নের মধ্যে নাম্বার 1 থাকে যে আপনার লাইফ স্টাইল। আপনি লাইফ এবং স্টাইল দুটাই চান। তাহলে লাইফ এবং স্টাইল এই দুটো জিনিস পাইতে হলে কিন্তু আপনার দুটার সাথে অর্থ এবং সময় দুটোই কিন্তু জড়িত। আপনি আপনার লাইফটাকে যদি ডেভেলপ করতে চান তাহলে আপনার সময় লাগবে, আর যদি স্টাইলটাকে ডেভেলপ করতে চান তাহলে আপনার অর্থ লাগবে। তাহলে এখানে সময় এবং অর্থ দুটাই আসবে যখন আপনি এইভাবে সঠিক প্ল্যাটফর্মে কাজ করবেন। যেমন আজকে আলহামদুলিল্লাহ আমি আমার আজকে না শুধু 19 বছর বয়স থেকে আমি কিন্তু আমার মতো করে আমি আমার সময়টাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। মাঝখান দিয়ে আপনার কানাডাতে আসার পরে 2016 সালের থেকে 17, 18, 19 16, 17, 18, 19 এই 4টি বছর শুধু আমি আমার মতো করে সম্পূর্ণ আপনার পরিচালিত করতে পারিনি, বিকজ অফ যেহেতু আমি জব করেছি। তাহলে এইখানে আমার অর্থ আসছে, এখানে আমি যখন জব করেছি অর্থ আসছে, কিন্তু স্টাইলটা কিন্তু আমি আমার মতো করে করতে পারিনি। আজকে আমি আমার মতো করে আমি আমার লাইফ এবং স্টাইল দুটোই সাজাতে পারছি। আমার মন চাচ্ছে আমি আমার সন্তানদেরকে নিয়ে এখনই বেরিয়ে যেতে পারছি। আমার মন চাচ্ছে আমি আজকে 10টা পর্যন্ত ঘুমাবো, এটা আমি পারতেছি। আমার মন চাচ্ছে আজকে আমি কোনো কাজ করব না, আমি করতে পারছি। সো লাইফটা আমি আমার মতো করে আমি সাজানোর জন্য কিন্তু এখন পাচ্ছি। দেন স্টাইল। সো আপনাকে এখানে স্টাইলটা কিন্তু আকর্ষণ করে দেখবেন। তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবনও আপনি একটা সফল জীবন চান এবং আপনি একটা স্টাইলিশ লাইফ চান। তাহলে চলেন আমরা একটা ছোট্ট ভিডিও দেখি এই ধরনের লাইফ এবং স্টাইল আপনি চান কিনা। কারণ আপনার জীবনের চাওয়াগুলি কিন্তু আপনার এখানে এরকম হওয়া উচিত। কারণ আমি বলেছিলাম না যে স্বপ্ন যখন দেখবেন, স্বপ্ন ছোটখাটো না। আপনি দেখবেন আপনি প্রাইভেট প্লেনে আপনি চড়তেছেন, আপনি দেখবেন যে আপনি পার্সোনাল আপনার ইয়ারে আপনি যাতায়াত করতেছেন, আপনি পৃথিবীর দামি কারটা আপনি ইউজ করতেছেন, আপনি পৃথিবীর ড্রিম হাউসটাতে আপনি থাকছেন, আপনি দামি আপনার এখানে সবচেয়ে আকর্ষণীয় যে আপনার ভ্যাকেশন ট্রিপ আছে সেখানে যান। এই যে যারা প্রাইভেট প্লেনে চড়ছে, যারা প্রাইভেট জেটে চড়ছে, তারা কি মানুষ না? আপনি আপনার যারা এই ইয়ার্ড গুলি চালাচ্ছে তারা কি মানুষ না? যারা এই ইয়ার্ড গুলির মালিক তারা কি মানুষ না? যারা দামি দামি আপনার এখানে স্টাইলিশ ভাবে জীবনযাপন করতেছে তারা কি মানুষ না? যারা স্বপ্নের বাড়িগুলিতে থাকতেছে তারা কি মানুষ না? আপনি কি মানুষ না? তারা যদি পারে আপনি কেন পারবেন না? আপনার ভিতরে কি এই জিনিসগুলি আপনাকে ইউজ করা, এই জিনিসগুলিকে অর্জন করার জন্য আপনাকে টানে না? আপনি এই বিষয়গুলির মালিক হন, এগুলিকে আপনাকে আকর্ষণ করে না? আপনার ভিতরে এই বিষয়গুলি আপনার আকর্ষণ করে কিনা আপনি দেখেন।
ভিতরে এই বিষয়গুলি আকর্ষণ করবে, তার মানে আপনি স্টাইলিস্ট, আপনার মধ্যে স্টাইল আছে। তাহলে আপনি আপনাকে কেন আপনার এই জিনিসগুলির থেকে আপনি দূরে সরে রাখছেন? আপনি আপনাকে কেন ঠকাচ্ছেন? আপনার প্রাণ চায় আপনি একটি ড্রিম হাউসে থাকেন। আপনার মন চায় আপনি একটা স্বপ্নের গাড়ি চালান। আপনার মন চায় যে আপনি একটা স্বপ্নের জীবন যাপন করেন। আপনার ভিতরে একটা ড্রিম আছে, আপনার ভিতরে একটা বাসনা আছে, একটা কামনা আছে। দ্যাট ইজ ইউর ড্রিম। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার হৃদয় কি চায়, আপনার মন কি চায়, কোন জিনিসটা আপনাকে ঘুমাতে দেয় না। আপনার ভিতরে যখন এই বিষয়গুলি কাজ করবে, তখন কিন্তু আপনার এখানে মনে রাখতে হবে যে ওটাই হচ্ছে আপনার স্বপ্ন। এবং আপনি নিজেকে চান যে আমি একজন মিলেনিয়ার লাইফস্টাইল লিড করতে, তাহলে আপনি কেন নিজেকে ঠকাচ্ছেন? আপনি নিজেকে কেন কনভিন্স করতেছেন? আপনি এখন একটা ছোট বাসায় আছেন, ইট ডাজন্ট ম্যাটার। একটা ছোট বাসায় আছেন, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি নিশ্চিত জানেন যে আপনি আপনার ড্রিম হাউসে কিন্তু আপনি চলে যাচ্ছেন। আপনি ড্রিম হাউসের প্রতিদিন একটা করে ইট আপনি জোগাড় করতেছেন। আপনি ড্রিম হাউসের প্রতিদিন একটা করে ইট আপনি রচনা করতেছেন। প্রতিদিন আপনি যেই কাজটা করছেন, সেই কাজটির মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। আপনি সেই কাজটা করছেন যে কাজটা আপনার স্বপ্ন পূরণ করবে। কেন আপনাকে ঠকাচ্ছেন? আপনার জীবন চায় কিন্তু এটা। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমার মন কি চায়, আমি কি চাই। আপনি আপনাকে প্রশ্ন করেন, তাহলে দেখবেন যে আপনি খুঁজে পাবেন যে আপনি আপনাকে কিভাবে ঠকাচ্ছেন। তাহলে আপনি আপনাকে ঠকাচ্ছেন, এর চেয়ে বড় রকমের আপনার এখানে কষ্টের বিষয় আর কিছুই হতে পারে না। কারণ আপনি যখন আপনাকে ঠকাচ্ছেন, তখন অন্যরা তো আপনাকে ঠকাবেই। কারণ আপনি তো নিজেকে ঠকাচ্ছেন। আপনি বাসের হ্যান্ডেলে ঝুলে ঝুলে যাচ্ছেন আর নিজেকে বলছেন মেনে নাও, মেনে নাও, মেনে নাও, এটাই তোমার জীবন। আর আপনার মন বলছে না, আমি দামি গাড়িতে যেতে চাই। আর আপনি আপনার মনকে বুঝিয়ে দিচ্ছেন এটাই তোমার জীবন, এটাই তোমাকে মেনে নিতে হবে, এটাই তোমার স্টাইল। আপনি অফিসে যেতে ইচ্ছা করছে না, আপনার মন বলছে আজকে ছুটি কাটাতে, কিন্তু আপনি ঘুমের থেকে উঠে জোর করে চলে যাচ্ছেন। আপনার মন বলছে বাসায় থাকতে, আর আপনি চলে যাচ্ছেন। আর আপনি আপনার মনকে বুঝাচ্ছেন, মন তুমি এমন কথা বলো না, আজকে অফিসে যেতে হবে, না হয় আমার বসের বকুনি খেতে হবে। তুমি কি চাও আমি বকুনি খাই? কাকে বুঝালেন? মনকে বুঝালেন, বসকে বুঝালেন না। কাকে ঠকালেন? আপনার হৃদয়কে, আপনার মনকে ঠকালেন। সেই জন্য বন্ধুরা, আপনি খুঁজে বেড়ান আপনার মনের মধ্যে কি আগুন ধরতেছে, আপনার মনের মধ্যে কি নাড়াচাড়া করছে। যে জিনিসটা এখনো অর্জন হয়নি, সেটি হচ্ছে আপনার স্বপ্ন। আপনার পারিবারিক স্বপ্ন সমূহ কি কি আপনি খুঁজে বেড়ান। আপনি পরিবারের জন্য কি চান? আপনি পরিবারের জন্য একটা ড্রিম হাউস চান? আপনি পরিবারকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করতে চান? আপনার পরিবারকে নিয়ে আপনি একটি স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে চান? আপনি আপনার সন্তানদেরকে ভালো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াতে চান? খুঁজে বেড়ান আপনি কি চান, খুঁজে বেড়ান। দৌড়াদৌড়ি করবেন না। এই যে দৌড়াদৌড়ি করছেন, তার কারণটা কি জানেন? কারণ আপনি জানেন না যে আপনার মন কি চায়। আপনি দৌড়াদৌড়ি করছেন, আপনার যে চাওয়া, সে চাওয়ার সাথে আপনি যে কাজটা করছেন, সে কাজটার পাওয়াতে পরিণত হবে না। তাই সেই জন্য আপনার এই স্বপ্নগুলি কিন্তু অধুরই রয়ে গেছে। তাই সেই জন্য আপনি খুঁজে বেড়ান, আপনার অ্যাসোসিয়েটদের মধ্যে কি স্বপ্ন আপনার আছে। কারণ আপনার অ্যাসোসিয়েটদের স্বপ্ন পূরণ করলে আপনার স্বপ্ন পূরণ হবে।
আপনি আপনার অ্যাসোসিয়েট বলতে বোঝাচ্ছি যারা আপনার সাথে কাজ করে, তাদের স্বপ্ন পূরণ হলে আপনার স্বপ্ন পূরণ হবে। তাদেরকে ধনী বানালে আপনি ধনী হবেন, তাদেরকে সুখী করলে আপনি সুখী হবেন, তাদেরকে ক্ষমতাবান বানালে আপনি ক্ষমতাবান হবেন, তাদেরকে শক্তিশালী করলে আপনি শক্তিশালী হবেন। তাই সেজন্য আপনি চিন্তা করে দেখেন আপনার মাধ্যমে কতগুলি পরিবার $1000 করে মাসে কমপক্ষে ইনকাম করে। আপনি দেখেন আপনি কতগুলি মানুষের, আমি যদি আয়ের কথাই বলি, আপনি কয়টা মানুষের $1000 করে আপনি এখানে আপনি এই ইনকামটা করাতে পারছেন, দেখেন তো একটু চিন্তা করে। সো এখানে আপনাকে নির্ধারণ করতে, আপনাকে নিজে নিজে দেখতে হবে আপনার মাধ্যমে কয়টা মানুষ $1000 করে ইনকাম করে মাসে। আজকে দেখেন যারা বড় বড় আপনার শিল্পপতি বা প্রতিষ্ঠানের মালিক, ওনারা কিন্তু সাকসেস এই কারণে হয়েছে যে ওনারা ধনী এই কারণে হয়েছে যে ওনারা হাজার হাজার মানুষের পরিবার চালানোর দায়িত্ব গ্রহণ করেছে। তাই কিন্তু তারা আজকে এখানে তারা এত ধনী। আপনি বসুন্ধরা সুমান সাহেবকে দেখেন, যমুনা গ্রুপের বাবুল সাহেবকে দেখেন, যে তাদের মাধ্যমে কতগুলি পরিবার তাদের জীবন যাপন করতেছে। আমরা তাদেরকে অনেকে দেখতে পাই না, আমরা বিভিন্ন ভাবে নেগেটিভ কথা বলি। এটা স্বাভাবিক কেন জানেন? কারণ গরিব সবসময় ধনীর ব্যাপারে আপনার কমপ্লেইন করবে, এটাই স্বাভাবিক। এটা যুগ যুগ ধরে আসছে, এটা হবেই। গরিব বলবে কি জানেন, যে এই ধনী হয়েছে কিভাবে, আরেকজনের টাকা মেরে দিয়ে ধনী হয়েছে, এই মানুষের রক্ত চুষের যে ধনী হয়েছে। এগুলি কেন? ওই যে পাগলের সুখ মনে মনে, গরিবের সুখ হচ্ছে কথায়। সে তো অর্জন করতে পারে না, সে কথাটা বলতেছে। আপনি যদি কথাটাও বন্ধ করে দেন তাহলে তার কিছুই রইল না, সে কথাটাও বলতে পারবে না। তাই এই জন্য তাকে কথাটা বলতে দেন। কারণ কি? কারণ গরিবের সুখ ওই কথাতেই। সে বলবে কি আপনাকে, আরে উনি কেমনে ধনী হয়েছে জানো? কারণ মানুষের টাকা পয়সা মাইরা দিয়ে তারপর ধনী হয়েছে। উনি মানুষের কি রক্ত চুষা ধনী হয়েছে, উনি ব্যাংকের টাকা মেরে দিয়ে ধনী হয়েছে, উনি এই করে ধনী হয়েছে, ওই করে ধনী হয়েছে। তো বাপুরে তুমি হও, তুমি হয়ে দেখাও, তুমিও করো। তো এখানে এই কথাগুলি কেন? ওই যে মনে মনে সুখ তো নিতে হবে। এই জন্য তাকে নিজের মনকে সুখী করার জন্য, মন যখন বলে হে মিস্টার উমক, তোমার বন্ধুটি মার্সিডিজ গাড়ি চালায়, তুমি কেন আমাকে কষ্ট করে বাসের ঝুলে ঝুলে নিয়ে যাও? তখন আপনি কি বলেন মনকে, মন তুমি জানো না আমার বন্ধুটি এইভাবে করে টাকা মেরে তারপরে এখানে মার্সিডিজ গাড়ি কিনেছে। তুমি চিন্তা করো না, আমি অনেক সৎ একজন মানুষ, আমি সততার সাথে জীবন যাপন করতেছি। তো এইখানে এই কথাগুলি কেন? কারণ হলো কি, ওই যে নিজের মনকে আপনার বুঝ দেওয়া, পাগলের সুখ মনে মনে। তো এই কারণে আমি বন্ধুদেরকে বলবো যে এখানে আপনি আপনার সাকসেসের যে থিওরি, এটাকে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনিও সফল হতে পারবেন। সাকসেসের ধনী হওয়ার থিওরি হচ্ছে কি, আপনি অন্যকে ধনী করেন, তাহলে আপনি ধনী হতে পারবেন। আপনি অন্যকে ধনী করছেন না, তাই তো আপনি ধনী হচ্ছেন না। আপনি চিন্তা করে দেখেন যে আপনার মাধ্যমে কয়টা মানুষ $1000 মাস ইনকাম করছে। আপনি আপনার মাধ্যমে, আপনার সহযোগিতায় কয়টা পরিবার এখানে আবার তাদের জীবনযাপন চলছে আপনার উসিলায়। রিজিক দেওয়ার মালিক উপরওয়ালা, কিন্তু আপনি তো উসিলা। আপনি নিজে দেখেন যে কয়টা পরিবার আপনার মাধ্যমে চলতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ধনী নাকি আপনি গরিব। দেন সামাজিক যে স্বপ্ন সমূহ, সেখানে আপনি এই যে এখন আপনার শাটডাউন চলতেছে, এই শাটডাউনের সময় কত মানুষের দেখেন খাবারের অভাব। আপনি দেখেন যে এখানে খাবারের জন্য কতটুকু আপনি কাজ করতে পেরেছেন। এখানে আপনি দেখেন যে আপনি হয়তো একটি স্কুল দিবেন, আপনি হয়তো এখানে শিশুদের জন্য কাজ করবেন। আপনার সামাজিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলি কি কি আপনাকে টানে আপনি দেখেন, এগুলি আপনি নির্ধারণ করেন।
আপনার ধর্মীয় স্বপ্ন আছে, প্রত্যেক ধর্মেরই কিন্তু যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় স্বপ্ন আছে। তো আমি একজন মুসলমান হিসেবে এটুকু বলতে পারি যে আমাদের স্বপ্নগুলি কি, আমরা হজ করব, আমরা মসজিদ বানাবো, আমরা মাদ্রাসা দিব, আমরা হাফিজি করার ব্যবস্থা করব। এই যে বিভিন্ন রকমের যে আমাদের স্বপ্নগুলি আছে, সেই স্বপ্নগুলিকে আমরা আমাদের সবসময় কিন্তু লালন করি। এখন এই স্বপ্নগুলিকে আপনি কি সিলেক্ট করছেন? আপনি কি কোথাও লিখছেন যে আপনার আসলে কি কি স্বপ্ন আছে? আপনার কি ভিশন বোর্ডটাতে আপনার ভিশন বোর্ডটাতে কি ওই স্বপ্নগুলির ছবি চলে গেছে? আপনার কি ভিশন বোর্ড আছে যে ভিশন বোর্ডকে সামনে রেখে আপনি এগিয়ে যাচ্ছেন? আপনাকে প্রিভিউ করার মতন সেই ভিডিও আছে? আপনার কি কোন রকমের ছবি আপনি সিলেক্ট করা আছে যে ছবিটাকে অর্জন করার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন? তো বন্ধুরা আমার, এই সকল স্বপ্নগুলিকে আপনি একটা ভিশন বোর্ডে নিয়ে আসেন। কিভাবে? আপনি একটা গাড়ি কিনবেন, যেই গাড়িটা কিনবেন সেই গাড়িটা আপনি একটা ছবি সংগ্রহ করে বোর্ডে লাগান এবং সেটার দাম কত সেটা লেখেন এবং এই গাড়িটা কবে আপনি অর্জন করতে চান তার ডেট লেখেন। আপনি একটা স্বপ্নের বাড়ি করতে চান, আপনার স্বপ্নের বাড়ির একটি ছবি আপনি সংগ্রহ করেন। সেই স্বপ্নের বাড়িটা করতে আপনার কত টাকা লাগবে সেটাকে আপনি ডেট সেট আপ করেন, কত টাকা লাগবে এটা বাজেট সেট আপ করেন এবং সেখানে আপনি কবের মধ্যে এই স্বপ্নের বাড়িটা রচনা করবেন সেই ডেটটাকে রচনা করেন। আপনি মিলিনিয়ার হবেন, আপনি সেই মিলিনিয়ার আপনি কবে ডিক্লারেশন দিবেন? আপনি সেই মিলিনিয়ার হওয়ার জন্য যে আপনার $1,000,000 নোটটি সেখানে আপনার ছবি সহকারে আপনার ভিশন বোর্ডে লাগিয়ে দেন, আপনার ভিশন বোর্ডে আপনি লাগিয়ে দেন এবং আপনি ডেট লেখেন কবের মধ্যে আপনি মিলিনিয়ার হবেন। আপনি ডায়মন্ড হবেন, আপনি কবের মধ্যে ডায়মন্ড হবেন, আপনি সেই ডায়মন্ডের একটি ছবি নিয়ে আপনি এখানে লাগিয়ে দেন। দেন আপনার ট্রাভেল আপনি ওয়ার্ল্ড ট্যুর করবেন, আপনি কোন কোন দেশে ঘুরতে চান সেই সকল দেশের একটি করে আপনার যে ল্যান্ডস্কেপ আছে সেই ল্যান্ডস্কেপের একটি ছবি আপনি এখানে সেট আপ করেন। যেই দেশগুলিতে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনি ট্যুর করতে চান, আপনি আপনার একটা গুড একটি অ্যাসোসিয়েশন তৈরি করবেন, আপনি একটি বেস্ট অ্যাসোসিয়েশন তৈরি করবেন যারা আপনার সাথে সারা জীবন আপনার সাথে থাকবে বলে আপনি মনে করেন। এই লোকগুলিকে চয়েস করেন, কে আপনার সাথে চিরটা জীবন আপনার সাথে থাকবে। এই লোকগুলিকে চয়েস করেন, এই লোকগুলিকে চিনেন, এই লোকগুলিকে নাম লেখেন। যখন আপনি পেয়ে যাবেন তখন তাদের সাথে অ্যাডজাস্ট করেন। আপনি যে সবসময় আপনার মতো করে সবাইকে পাবেন নট নেসেসারি, আপনাকে কখনো কখনো অ্যাডজাস্ট করতে হবে। সো এখানে আপনি সে অ্যাডজাস্ট করা শুরু করেন যাতে করে আপনারা যেন দীর্ঘদিন ধরে যেন পথ চলতে পারেন। শুধু আপনার মতো করে সবাইকে চাবেন তাহলে কোনোদিনও হবে না। আমরা অনেক লিডার আছি যারা টিমের মেম্বারদেরকে নিজে যা মনে করি তাতেই চালাতে চাই। আমি এটা মনে করছি এটাই করতে হবে, এটা করছি এটাই করতে হবে, এটা করছি এটাই করতে হবে। নো, সামটাইমস আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন কিনা আপনার হাজবেন্ড ওয়াইফ কি করে আপনি দুজনে সমন্বয় করে আপনার এখানে এগিয়ে যায়, রাইট? তারা চিরটা জীবন একসাথে কিভাবে থাকে? কারণ দুজনে দুজনের সাথে স্যাক্রিফাইস করে। আপনি যা শুধু একটা ফ্যামিলি চিন্তা করেন এই বিজনেসটাকে, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কি করণীয়। দেন আপনার চ্যারিটি কি কি কাজ করবেন সেই কাজগুলিকে আপনি এখানে আপনি সিলেক্ট করেন। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ড্রিমের একটা করে ছবি আপনি সংগ্রহ করেন। সেই ড্রিমের ছবিগুলিকে আপনি ভিশন বোর্ডে লাগান। সেই ভিশন বোর্ডটা আপনার বেডরুমে যেদিকে আপনার পা থাকে সেখানে আপনি লাগান। তবে এখানে আপনার এই জায়গাতে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি আপনার যেখানে আপনার বেশি পরিমাণ চোখ যায়, যেমন আপনাকে আমি কেন বেডরুমে পায়ের কাছে লাগাতে বলছি, কারণ আপনি যখন শুবেন তখন কিন্তু আপনার চোখটা কিন্তু ওই পায়ের দিকে যায়, তখন কিন্তু আপনি শোয়ার সময় কিন্তু আপনার ড্রিমগুলি আপনি দেখে ঘুমাতে পারতেছেন। আপনি যখন সকালবেলা উঠবেন তখন কিন্তু আপনার ড্রিমগুলিকে আপনি দেখে কিন্তু ঘুমের থেকে উঠতে পারছেন। আপনি শুধু খেয়াল রাখবেন যে যেখানে যেখানে আপনার বেশি বেশি চোখ যায়, চোখ পড়ে, আপনি সেখানে ভিশন বোর্ডের কপিগুলি লাগিয়ে রাখবেন। দরকার কয়েকটা কপি করেন, আপনি একটা বেডরুমের পায়ে গেছে লাগান, একটা ওয়াশরুমে লাগান, আপনার আপনার যে অফিস রুম আছে সেই অফিস রুমে আপনার অফিসের সামনে একটা লাগান। অর্থাৎ যেখানে যেখানে বেশি বেশি চোখ যায়।
তো এইখানে আপনার ওই এখন মনে পড়তেছে একবার ক্লাসের মধ্যে আপনার বলতেছিলাম যে যেখানে যেখানে চোখ যায় সেখানে সেখানে আপনার এটা লাগাবেন। তো এক নোয়াখালী হাত তুলছে, অনেকদিন আগের কথা আর কি। তো এখানে যারা নোয়াখালী আছেন কেউ নোয়াখালীর লোকজন মাইন্ড করবেন না, কারণ নোয়াখালীর লোকের সামনে কিন্তু কথা বলে কিন্তু খুব সাবধান, বুঝছেন তো। আপনার ওই যে হুজুরে ওয়াজ করার সময় যেরকম ভয় পেতে হচ্ছে, এরকম আমিও কিন্তু নোয়াখালীর লোকের সামনে কিন্তু কথা বলতে কিন্তু খুব সাবধানে কথা বলি। কারণ হুজুর ওয়াজ করার পরে কি বলতেছে যে এমন এক গাছের পাতা আছে যেটা পানিতে পড়লে কুমির হবে, ডাঙ্গায় পড়লে বাঘ হবে। তো এক নোয়াখালী আপনার হাত তুলছে, হুজুর আর একখান কথা আছে। তো কি আরে এই যে পেস্টটা তো লাগাইছে, হুজুর বলতেছে আমি এই জন্যই বলছি যে নোয়াখালীদের সামনে ওয়াজ করবো না। আচ্ছা ঠিক আছে, কন আপনি কি কথা। তো হুজুর এই গাছের হাতা যদি অর্ধেক হানিতে পড়ে আর অর্ধেক যদি ডাঙ্গায় পড়ে ইয়ান কি হবো। দেখছেন আমি কিল্লে কইছি যে এখানে আপনার এই নোয়াখালীদের সামনে ওয়াজ করতে নাই। তো আমিও যেহেতু আমার বিজনেসের ম্যাক্সিমাম এই টিম ছিল হচ্ছে নোয়াখালীর, কারণ তারা আপনার অনেক বড় স্বপ্ন দেখে এবং পরিশ্রমী, সেই জন্য কিন্তু আপনার এখানে আপনার নোয়াখালীর দিকে আমার ফোকাস বেশি ছিল। তো আপনার ওই বেলটাতে মানে ওই বেলটাতে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এই জায়গাটাতে আমার সবচেয়ে বেশি টিম ছিল। তো এখানে ক্লাস করাচ্ছে, তো ক্লাসের মধ্যে হাত তুলছে, হুজুর এই ভাই তাহলে কি আর আর বোর মুখে কি একটা লাগাই দিমুনি, ভিশন বোর্ড কি বোর মুখে একটা লাগাই দিমুনি, কারণ আর বোর মুখে তো রেগুলার আমার চোখ পড়ে। তো আপনারা বোর মুখের মধ্যে লাগাইন না, সব জায়গাতে লাগান। তো কারণ কি তখন আপনার ভিশন কিন্তু আপনার বউ কিন্তু খেয়ে ফেলবে। তো এই জন্য আপনারা এখানে বউর মুখে ছাড়া আর সকল জায়গাতে আপনারা লাগান, যাতে করে আপনাদের চোখ বারবার যায়। কারণ কি যখন আপনার চোখ যাবে তখন আপনার ভিতরে একটা এনার্জি তৈরি হবে। কিভাবে এনার্জি তৈরি হবে এটা কিন্তু সাইন্টিফিক কথা বলছি আমি। কিভাবে জানেন, দেখবেন আপনি যখন একটা মুভি দেখেন, যখন একটা কষ্টের সিন দেখেন, তখন আপনার চোখে দিয়ে টল টল করে পানি পড়তে থাকে, রাইট। অনেকে দেখবেন যে এই জায়গাতে কিন্তু আপনার যেমন আমরা যখন কোন একটা আপনার কষ্টের সিন দেখতাম, আমরা সবাই ওই টিভির দিকে না তাকে দেখতাম আমাদের বড় ভাবির দিকে, কারণ এই তো এখনই শুরু হবে কান্নাকাটি। তো এইখানে এই জায়গাতে কেন, কারণ উনি এত মনোযোগ দিয়ে আপনার নাটকটা দেখে যে মনোযোগের সাথে ওই নাটকের ভিতরে ঢুকে গেছে। তো তখন ওনার ভিতরে ওই সকল ফাংশন গুলি কাজ করতেছে। দেখবেন যখন একটা হাসির সিন আসে তখন কিন্তু আমরা কিন্তু অটোমেটিকলি কিন্তু হাসি। ভিতরে আমাদের কতগুলি হরমোন আছে, আপনার কান্নার হরমোনটা যদি অ্যাক্টিভ হয় তখন চোখে দিয়ে পানি আসে, আপনার যদি হাসির হরমোনটা অ্যাক্টিভ হয় তখন হাসি আসে। তো এইভাবে করে হরমোন গুলি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাক্টিভ হতে থাকে। তো যখন আপনি আপনার স্বপ্নটার ভিতরে চলে যাবেন, প্রতিনিয়ত যখন আপনি আপনার ভিশন মোডের ভিতরে থাকবেন, তখন আপনার ওই ভিতরে হরমোনগুলি আপনার এনার্জেটিক হরমোনগুলি আপনার অ্যাক্টিভ হতে থাকবে, তখন আপনার ভিতরে একটা এনার্জি তৈরি করবে আপনার কাজ করার। সেই জন্য তো বলেছি এনার্জি ড্রিম ক্রিয়েট এনার্জি, এনার্জি ক্রিয়েট অ্যাকশন। তখন কাজ করার জন্য আপনি এনার্জি পাবেন। এই যে 16, 17, 18, 20 ঘন্টা যে আমাদের লিডার গুলি যে কাজ করতেছে, সেই লিডার গুলি কেন কাজ করতে পারছে জানেন? বিকজ অফ দে হ্যাভ বিগ ড্রিম। এই কারণে তারা আপনার এত এনার্জি পায়। এখানে তারা কোনোভাবে কিন্তু অলসতা আপনার এখানে পর্যবেসিত হয় না, বিকজ অফ তারা জানে তারা কি কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। তাই আপনিও যদি আপনাকে কাজের ভিতর রাখতে চান, আপনি যদি আপনার পরিশ্রমের মধ্যে রাখতে চান, সো ইউ নিড বিগ ড্রিম। আপনি আপনার বড় স্বপ্নগুলিকে ভিশন মোডে লাগান। আপনি এই পর্যন্ত কেন আপনার স্বপ্ন বাস্তবায়ন হয় নাই আপনি নিজেকে দেখেন। কয়জন আছেন আপনারা আপনাদের ভিশন বোর্ড তৈরি হয়েছে, আপনি নিজেকে দেখেন তো। আপনাদের কয়জনের ভিশন বোর্ড সেট করা আছে আপনি দেখেন তো। কয়জনের এক্স্যাক্টলি যে গাড়িটা কিনবেন সেই গাড়িটার একটা ছবি সংগ্রহ করেন, এক্স্যাক্টলি যে বাড়িটা আপনার পছন্দ সেই বাড়িটার একটা ছবি সংগ্রহ করেন। যখন ওই গাড়িটা আপনার সামনে দিয়ে যাবে আপনি বলবেন কি জানেন, আজকের থেকে এটা কাজ করবেন, আজকে এখান থেকে এই প্রোগ্রামের পর থেকে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন। যখন ওই মডেলের ওই গাড়িটা যাবে আপনি বলবেন কি এই গাড়িটা আমার, এই গাড়িটা আমার, শুধু আজকে এখন তোমাকে দিয়ে রাখছি। কেন? কারণ তুমি যেহেতু এখন চলাফেরার কোনো এখানে ব্যবস্থাপনা নাই, তাই সেই জন্য এখানে তোমাকে দিয়ে রাখছি।
আপনি শোরুমে চলে যান। আপনি যদি আপনার মডেলের গাড়িটা যদি না পান, আপনি শোরুমে চলে যান, গিয়ে আপনি জিজ্ঞেস করেন, গাড়ির প্রাইস কি, গাড়ির কি কি সুবিধা আছে, গাড়িতে কয়টা সিট আছে, গাড়িটা কোন মডেল, কি কি সুযোগ সুবিধা আছে, দেন এটা ফুল লোডেড গাড়ি কিনা, নাকি আপনার এখানে কোন রকমের আপনার আপনি জিজ্ঞেস করেন। তো আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হয় যেন এখনই গাড়িটা কিনে ফেলবেন। তো আপনি এখানে এখানে আপনি এই জায়গাতে সবকিছু নিলেন, নেওয়ার পরে তারপর বলবেন সেলসম্যান যে সে তো মহা খুশি, কারণ আপনাকে দেখেই মনে করেন যে বুঝে গেছে যে আজকে তো একটা ভালো কাস্টমার পাইছি, যে এখানে আমি একটা গাড়ি বিক্রি করে ফেলবো। সেলসম্যান তো যতটা না তার চেয়ে বেশি উৎসাহ নিয়ে মনে করেন দেখা দিচ্ছে। সব কথাবার্তা শেষ করার পরে যে আপনি বললেন কি যে এটা কি কোনো রকম ডিসকাউন্ট আছে কিনা, অফার টফার আছে, মানে সে তো বুঝছে এখনই মনে অর্ডারটা দিয়ে দিচ্ছে। তো এবার আপনি করেন কি যে সেলসম্যানকে বলেন যে আচ্ছা ভাই এই গাড়িটার সামনে আমি দাঁড়াচ্ছি, আপনি একটা ছবিটা তো দেখেন তো আমার কেমন লাগে, তো আপনি আপনার মোবাইলটা দেন, দিয়ে আপনার ক্যামেরাটা ছবি দেন, উঠানোর পরে আপনি বলেন যে থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি আমাকে খুবই চমৎকার আপনি ইনফরমেশন দিয়েছেন। তো এখন আপনার থেকে আমি সব জেনে নিলাম, এই গাড়িটা আপাতত আপনার দোকানে থাকুক, আমি 2022 সালের জুন মাসে এসে আপনার থেকে নিয়ে যাচ্ছি। সো আপনাকে এখন আপনি কি কিছু অ্যাডভান্স দিয়ে যাবো, 10 টাকা 20 টাকা 100 টাকা যেটা চান আপনি দিয়ে দিতে পারি আমি। তো আপনার এখানে এই জায়গাতে আপনাকে আমি এখানে অ্যাডভান্স দিয়ে গেলাম। তো আপনি এখানে আপাতত বুকিং আনে, মানে এখানে বায়না করে না, বায়না তো 100 টাকা দিয়ে বায়না, বুঝছেন না। তারপর ওনাকে এই যে উনি সময় দিল, আপনি বলে তো উনি বললেন কতক্ষণ আপনার দিকে তাকায় দেখবে যে হাই রি এতক্ষণ ধরে এই পাগলের পিছনে আমি সময় দিলাম, আরে কোনটা পাগল কোনটা ছাগল এটু আমি এখনো চিনলাম না। তার মানে যখন আপনাকে বলতেছি এই ভাই তাড়াতাড়ি আপনি এখানটা বের হন ভাই, আপনার আর কোনো কথা নেই, বাইর হন এখান থেকে তাড়াতাড়ি। তার মানে আপনি বুঝলেন যে ড্রিম বাস্তব হয়ে যাবে, ওষুধ কাজে দিচ্ছে। কারণ কি আপনাকে পাগল বলতে হবে, আপনি এমন ভাবে কথা বলছেন আপনাকে পাগল বলতে হবে। তারা আপনাকে বলতে হবে যে এরা হচ্ছে আওয়াজে আফগানিস্তান, খালি আওয়াজ। তার মানে আপনি আপনার এখানে যখন আপনি আওয়াজ দিচ্ছেন তখন দেখবেন যে আপনার এখানে তখনই আপনার অর্জন হচ্ছে। সো আপনাকে এইভাবে করে আপনি চিন্তা করে দেখেন, আপনি এখানে আপনি এইভাবে করে আপনি দোকানে গিয়ে আপনি কথা বলা শুরু করছেন কিনা, দোকানে গিয়ে আপনি এইভাবে করে আপনি আলোচনা করেছেন কিনা। আপনি বাড়ি দেখতে চলে যান, আপনি ওই যে ডেভেলপার কোম্পানি আছে না, আপনি পছন্দনীয় যে এরিয়া সেখানে চলে যান, আপনি যে দেশে আছেন পৃথিবীর সেখানে চলে যান, গিয়ে আপনি মনে করেন যে আপনার যেমন আমি যে বাড়িটা এখন আছি এই বাড়িটা করার আগে, যেহেতু আমি নিজে এই বাড়িটা ডিজাইন তৈরি করছি, এই বাড়িটা করার আগে কমপক্ষে 300 থেকে 350 বাড়ি দেখছি, 300 থেকে 350 বাড়ি দেখছি। কেন জানেন, আমি এক একটা এখানে যে এজেন্ট আছে এজেন্টে কল করতাম, আরে বাপরে বাপ আমার জন্য গাড়ি এসে হাজির, কি হয়েছে মনে করছে যে এখনই মনে কাস্টমারটা পেয়ে গেছি। আমিও তো একেবারে ভাবসাব নিয়ে মনে করেন যে বাড়ি দেখতে গেছি, খুব খুঁটে খুঁটে কিচেনটা কিরকম ওয়াশরুমটা কিরকম একেবারে মনে করেন যে খুঁটে খুঁটে জিজ্ঞেস করছি। আমি বললাম যে ঠিক আছে আমার বিবি তো থাকবে, আসলে ভাই আমি তো বাড়িতে বেশিক্ষণ থাকবো না, তো থাকবো না আমার বিবি সাহেব, তো আমি একটু আমার বিবি সাহেবের সাথে কথা বলি, তো প্রয়োজন হলে আমি আপনাকে ফোন দেবো, কারণ সে আমার ফোন দিয়ে দিতে বিরক্ত বানিয়ে ফেলবে। ডেকে ডেকে বলে যে আপনাকে আমি ফোন দিব, তো আমার বিবি সাহেবের সাথে আপনার যদি আমাকে ফোন দেয় তাহলে বুঝবেন যে পজিটিভ উনি, আর যদি ফোন না দেয় বুঝবেন যে নেগেটিভ, বাট আপনাকে ফোন দেওয়া দরকার নেই। কেন আপনার এত দেখছি, কারণ ওই ড্রিমটাকে ভিতরে আনার জন্য, ড্রিমটাকে ভিতরে আনার জন্য। যখন এই বাড়ির কাজ চলে তখন মনে করেন আমি এসে তখন আপনার এই জায়গাতে তখন আপনার এই জায়গাতে তেমন অর্থাৎ অর্থের যে জোগাড় এটা হয় নাই, বাট আমি কিন্তু অলরেডি বাড়ির কাজ কিন্তু শুরু করে দিছি। আর এখানে এমন না যে বাংলাদেশের মতন যে ঠিক আছে অর্ধেক কাজ করে ফালে রাখলাম, পরবর্তীতে মনে করেন যে আপনার এখানে যদি আপনার বাড়ি না কমপ্লিট করতে পারি ডেভেলপার কোম্পানি বাড়ি সহ করে নিয়ে চলে যাবে, যা টাকা দিছি ওটাও গেছে বাড়ি যাবে সবই যাবে। তো আমি করতাম কি প্রতিদিন বিকালবেলা অফিস থেকে এসে এই বাড়ির সামনে গাড়ি থামায়া আধা ঘন্টা বসে থাকতাম আর এই বাড়ির দিকে তাকায় থাকতাম। এই প্লট মানে এখানে বলা হচ্ছে ওই যে প্লট আছে না, প্লট আর কি, এখানে যে কনস্ট্রাকশনের কাজ চলতো তখন এখানে এসে বসে থাকতাম প্রতিদিন আধা ঘন্টা। কেন, ওই যে ড্রিম ক্রিয়েটার, যখন এই বাড়ির এখানে বসে থাকতাম তখন রাত্রে বেলা বাসায় গিয়ে কি করতাম প্ল্যান করতাম কোথায় কোথায় থেকে টাকা ম্যানেজ করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে অর্জন করতে হবে এই বিষয়গুলিকে। তো আপনার স্বপ্নের বাড়িটাতে যখন আপনি দেখবেন তখন আপনি তাকে বলেন এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, আপাতত তোমাদেরকে থাকতে দিছি। কেন, কারণ তোমরা এখন বাড়ি ঘর নাই তোমাদের, আপাতত তোমাদেরকে আমি থাকতে দিছি,
আপনি অনেক জনদরদি আর কি, বুঝছেন না, মানব সেবা। আপনি নিজে কষ্ট করতেছেন কিন্তু ওনারে ড্রিম হাউসে দিয়ে দিচ্ছেন আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই জন্য তোমাদেরকে থাকতেছি, তোমরা থাকো, বাট ভাই বেশি দিন থাকা যাবে না, তোমরা একটা বাড়ি নিজেরা করে নিও এই ফাঁকি দিয়ে, কারণ আমার কিন্তু আমি বেশি দিন রাখতে পারবো না তোমাদেরকে। তো আমি একটা টাইম দিয়ে দিলাম 2025 সাল, এই 25 সাল পর্যন্ত তোমরা নিজের বাড়ি করে নাও, আমার ভাই পোলাপাইন বড় হয়ে যাবে, আমার কিন্তু এই বাড়িটা ছেড়ে দিত তোমাকে। তো এই জন্য তোমরা আপাতত থাকো। বাড়ি ওনারা আপনি গিয়ে বললেন, বাড়ি হলে যে এই দারোয়ান কই আছে, ওরে ধরে পান ধরে ওই পাগল ছাগল করতে গেছে ওরে ধরে, দ্যাট ইজ কল অ্যাটিটিউড। পাগলামি করতে হবে। ভদ্রলোকরা কিন্তু কখনো আপনার এখানে বড় কিছু অর্জন করতে পারে না বন্ধুরা, এটা মনে রাখবেন। আপনার অ্যারন মার্কসের কথা পাগলামি আসে না, এরকম পাগলামি হতে হবে, সো তখন আপনার এটা অর্জন হবে। সো আপনাকে এই যে স্বপ্নগুলি, এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে ইয়েস আই ক্যান মেক ইট, আই ক্যান অ্যাচিভ ইট। কারণ আপনি যদি আপনাকে বিশ্বাস না করতে পারেন, পৃথিবীতে দুনিয়ার মানুষও যদি বলে আপনি এটা অর্জন করতে পারেন, আপনি পারবেন না। সো আপনার মধ্যে বিশ্বাস আসতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে স্বপ্নগুলি দেখতেছেন এটা কি আপনি একাই? পৃথিবীতে এই যে ড্রিম হাউস, এরকম ড্রিম হাউস এখানে আরো মানুষ মালিক না? প্রাইভেট জেটে কি আপনি একাই চড়তেছেন? আপনি কি প্রাইভেট জেটের স্বপ্নটা আপনি প্রথম দেখছেন? আপনি কি দামি প্রমোদ তরি আপনি কি একই স্বপ্ন দেখছেন? আপনি কি লাক্সারিয়াস লাইফস্টাইল একই স্বপ্ন দেখছেন? এরকম পৃথিবীতে মিলিয়নস পিপল এরকম একটা লাইফ লিড করতেছে। তাহলে তারা যদি করতে পারে, আপনি কেন করতে পারেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন। তাদেরও মাথা একটা, আমারও মাথা একটা, তাদেরও হাত দুটা, আমারও হাত দুটা, তাদেরও চোখ দুটা, আমারও চোখ দুটা। তাহলে তারা যদি পারে, তাহলে আমি কেন পারবো না? আমি পারি না কেন? কারণ স্বপ্নকে পূরণ করার জন্য যে স্টেপ, সেই স্টেপকে ফলো করছি না, তাই আমি পারছি না। তো আমি আজকে থেকে শুরু করে দিলাম ফলো করা, তাহলে তো হয়ে গেল, তাই না বন্ধুরা? আপনি এতদিন ধরে স্টেপটা ফলো করছেন না বলে আপনার অর্জন হচ্ছে না, এখন থেকে ফলো করেন, তাহলে তো হয়ে গেল। কারণ আপনি তো বাদাম ম্যান, আপনি তো কুইরা না, নাকি আপনি কুইরা, নাকি আপনি বাদাম ম্যান? তাহলে এখানে আপনি কুইরো না, আপনি বাদেমও না, আপনি বড় স্বপ্নবাজ, বড় বড় আপনি স্বপ্ন দেখেন, শুধু আপনার ভিতর কি দরকার? কনফিডেন্সটা দরকার। ইয়েস, আমি এটা মেক করতে পারবো, এটা আমাদের অর্জন করা সম্ভব। তাই এই জন্য আপনার ভিতরে ওই বিশ্বাসটা আপনার মধ্যে আসতে হবে। এবং এখানে সার্বক্ষণিক আপনি চিন্তা করেন যে আপনি যে স্বপ্নগুলিকে যে আপনি দেখছেন, আপনার যে ভিশন বোর্ডের যে বিষয়গুলি, এই বিষয়গুলি তো আমি প্রথম না। নিজে নিজে প্রশ্ন করেন, নিজে নিজে সবসময় কনভিন্স করেন, এই যে গাড়ি চেয়েছি এটা তো প্রথম আমি না, এই গাড়ি তো পৃথিবীতে মিলিয়নস লোক দেখতেছে, এই যে বাড়িটা আমি চাইছি এই বাড়িটা তো প্রথম আমি না, এই যে আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যে ট্যুর করতে যাচ্ছি, এই দেশগুলি তো আমি প্রথম ট্যুর করছি না, এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ট্যুর করছে, এখানে অবশ্যই আমিও করতে পারবো। এরকম একটা কনফিডেন্স সারাক্ষণ আপনার মধ্যে থাকতে হবে। আপনার আত্মবিশ্বাসই আপনাকে অর্জনটা সহজ করে দিবে। এবং এই জিনিসগুলিকে অর্জন করার জন্য আপনার টাকা লাগবে, এটাকে আপনাকে মাথায় নিতে হবে। আপনার স্বপ্নগুলিকে অর্জন করার পিছনে দেখছেন ভিশন বোর্ডে তাকিয়ে, যে কোনো স্বপ্নে আপনি চান আপনি পূরণ করার জন্য আপনার কিন্তু টাকা লাগবে, আপনার অর্থ লাগবে। এই যে অর্থ, এই অর্থটাকে উপার্জন করার জন্য আপনার একটা মাধ্যম লাগবে। ইয়েস অর নো? কারণ আপনাদের মাধ্যম ছাড়া তো এই অর্থ আসবে না। এখন আপনি যে মাধ্যমে আপনি ব্যবহার করেন না, যে কোনো, আপনি রিক্সা চালান, আপনি ঠেলা গাড়ি চালান, আপনি ছোট দোকান করেন, আপনি বড় চাকরি করেন, আপনি ছোট চাকরি করেন, যেটাই করেন না রে ভাই, আপনার তো একটা কিছু করতে হবে তো টাকা উপার্জন করার জন্য। এখন আপনাকে দেখতে হবে কি পরিমাণ টাকা আপনার দরকার, আপনার স্বপ্ন পূরণ করার মতো করে টাকা দরকার। এখন আপনি ইনকাম করেন যা, তাই মানি ব্যাগে জায়গা হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন এটা দিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে কিনা। যতটুকু ইনকাম করতেছেন আপনি, এটা আপনার মানি ব্যাগের মধ্যে জায়গা হয়ে যাচ্ছে। তো আপনি আপনাকে হিসাব করেন যে এটা দিয়ে আপনার এখানে স্বপ্ন পূরণ হবে কিনা, নাকি আপনার এই পরিমাণ টাকা লাগবে, আপনার
আপনার স্বপ্ন পূরণ করার জন্য। এখন আপনার স্বপ্নের সাথে মিল রেখে কিন্তু অর্জনটা করতে হবে। এখন আপনি ভালো জানেন আপনার ভিশন বোর্ডের স্বপ্নগুলিকে পূরণ করার জন্য আপনাকে এই পরিমাণ টাকা দরকার নাকি এই পরিমাণ টাকা দরকার, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। তাহলে আপনাকে কি পরিমাণ টাকা উপার্জন করতে হবে, যেই পরিমাণ টাকা লাগবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। এই জন্য বলছি আগে আপনার স্বপ্নটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আগে আপনার স্বপ্নটাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার ড্রিমটা কি। এখন আপনাকে আমি কোশ্চেন করতে চাই যে আপনি কি বিশ্বাস করেন কিনা যে জেনাস গ্লোবালের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন, বা এই জেনাস গ্লোবাল সিস্টেমের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলি পূরণ হবে কিনা, ইয়েস অর নো। কারণ আপনি আপনার সাথে যতক্ষণ পর্যন্ত একমত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু এই স্বপ্ন কিন্তু অধরে থেকে যাবে। তাই সেই জন্য আমি আপনাদেরকে এই কোশ্চেনটি করার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি কি বিশ্বাস করেন কিনা যে জেনাস গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবো। যেমন আমি আমার পূর্ববর্তী যে জবটাতে ছিলাম এটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি যে $10,000 থেকে $15,000 মাসে ইনকাম হতো। $10,000 থেকে $15,000 দিয়ে আমার এখানে স্বপ্ন পূরণ হবে না, এটা দিয়ে আমার জীবন চলবে কিন্তু স্বপ্ন পূরণ হবে না। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু জেনাস গ্লোবালের সাথে সম্পৃক্ত হয়েছি। কারণ আমার এত বড় স্বপ্ন যেখানে আমার এইখানে এই জায়গাতে এই স্বপ্নগুলিকে পূরণ করার জন্য আমাকে জেনাস গ্লোবালের মতনই একটি প্ল্যাটফর্ম দরকার ছিল। তাই সেজন্য বন্ধুরা আপনি আপনাকে প্রশ্ন করেন যে জেনাস গ্লোবালের মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ হবে কিনা। সো ফার্স্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট জেনাস গ্লোবাল বিজনেস। অনেক বন্ধুরা আছেন আজকে এখানে সম্পৃক্ত হয়েছেন, আজকের এই মিটিং এ নতুন এসেছেন, এই ওয়ার্কশপে নতুন আসছেন। আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, কারণ আপনি হয়তো ভাবছেন যে জেনাস গ্লোবাল সম্পর্কে তো আমার কিছুই ধারণা নাই, জেনাস গ্লোবাল সম্পর্কে তো আমি কিছুই বুঝতে পারি নাই। বন্ধুরা আমার, আপনাকে বুঝতে হবে, আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে জেনাস গ্লোবালের বিজনেসটা কি। আপনাকে বুঝতে হবে যে এখানে জেনাস গ্লোবালের বিজনেসটা কিভাবে করতে হবে। আপনাকে বুঝতে হবে যে জেনাস গ্লোবালের আসলে বিজনেসটা কি ধরনের বিজনেস। তো আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা আলোচনা আমি এখন রাখতে চাই, যেই আলোচনাগুলি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কাজে দিবে। কেন? কারণ আপনাকে ডিসিশন মেক করতে হবে যে আপনি জেনাস গ্লোবালের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবেন কিনা। বন্ধুরা আমার, আপনি এই মুহূর্তে একটি অনলাইন শপের মালিক, আপনার কাছে একটি অনলাইন শপ আছে, যেমন কিনা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার অনলাইন শপটি। জেনাস গ্লোবাল আপনাকে একটি অনলাইন শপ দিয়েছে। অনলাইন শপের দাঁড় করানোর জন্য যা যা কিছু দরকার সকল সাপোর্ট জেনাস গ্লোবাল দিবে। জেনাস গ্লোবাল আপনাকে ই-কমার্স সাইট তৈরি করে দিবে আপনার নামে। জেনাস গ্লোবাল আপনাকে প্রোডাক্টের সোর্সিং করে দিবে, প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করবে। জেনাস গ্লোবাল আপনার কাস্টমারের কাছে তার অ্যাড্রেস অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দিবে। আপনার বিজনেসের সকল হিসাব নিকাশ জেনাস গ্লোবাল রাখবে। অর্থাৎ একটি অনলাইন বিজনেস করার জন্য যে সকল সার্ভিস দরকার, যে সকল বিষয়গুলি দরকার, এই সকল বিষয়গুলি আপনাকে জেনাস গ্লোবাল সাপোর্ট দিবে। এখন জেনাস গ্লোবাল আপনাকে এই সকল সার্ভিস দিচ্ছে। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই যে আপনি যে অনলাইন শপটা যে পেলেন, এই শপে আপনার সেল বৃদ্ধি করা। আপনার দোকানে যে প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলি বিক্রির দিকে মনোযোগ দেওয়া, এই প্রোডাক্টগুলি বিক্রি বৃদ্ধি হওয়া, আপনার এই সেলগুলি বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে আপনার কাজ। এখন এই যে আপনার এই যে সেলগুলি যে বৃদ্ধি আপনি করবেন, এই সেলগুলি বৃদ্ধি করার জন্য তো আপনাকে পরিকল্পনা নিতে হবে, তাই না? তাহলে এখন আপনার এই জায়গাতে সেল বৃদ্ধি করার জন্য আপনাকে কি করতে হবে? আগে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি কি পরিমাণ সেল বৃদ্ধি করতে চান। তাহলে কি পরিমাণ সেল বৃদ্ধি করবেন? যেই পরিমাণ আপনার টাকা দরকার, কি পরিমাণ টাকা দরকার, যেই সাইজের আপনার স্বপ্ন, সেই সাইজের স্বপ্নকে পূরণ করার জন্য। তাহলে
আলটিমেটলি আপনারা এখানে কাজটা কেন করতেছেন? আপনার স্বপ্ন পূরণের জন্য। আমি আবারও বলছি, আপনার সেল ততটুকু পর্যন্ত বৃদ্ধি হওয়া দরকার যতটুকু আপনার টাকা দরকার। আপনার টাকা ততটুকু দরকার যতটুকু আপনার স্বপ্ন পূরণ করা দরকার। যতটুকু আপনার স্বপ্ন পূরণ করা দরকার ততটুকু টাকা দরকার। তাহলে এখানে ওই যে শুরু হলে কিন্তু আবার স্বপ্ন থেকে। তো আমি ধরে নিলাম এই মুহূর্তে আপনি আপনার পার মান্থ ইনকাম টার্গেট ধরেন মাসে $1,00,000। যদিও অনেকে আছে যে $1,00,000 মাসে ইনকাম আপনার পোষাবে না, কিন্তু এটা প্রথম স্টেজে ধরেন যে মাসে $1,00,000 আপনি মাসে ইনকাম করবেন। কোথা থেকে? জেনাস গ্লোবাল থেকে। এখন জেনাস গ্লোবালের এই যে ইনকাম, এই ইনকামটা কিভাবে আসবে? যখন কোনো একটা প্রোডাক্ট সেল হবে তখনই আপনার প্রফিট দাঁড়াবে। যেমন প্রোডাক্ট সেল ইজিক্যাল টু হচ্ছে প্রফিট। কেন প্রফিট? কারণ প্রফিটটা আসে হচ্ছে রিটেল সেলস মাইনাস হোলসেল প্রাইস। রিটেল সেলস প্রাইস মাইনাস হোলসেল প্রাইস ইজিক্যাল টু হচ্ছে প্রফিট। তার মানে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে হচ্ছে প্রফিটের মাধ্যমে। এখন আপনার ওই প্রফিটটা তৈরি হচ্ছে কিনা এটাও দেখার বিষয়। কত টাকা প্রফিট লাগবে আপনার? $1,00,000 মাসে প্রফিট লাগবে আপনার। এটা হচ্ছে আপনার এখন প্রথম টার্গেট। এটা আমি আপনাকে শেয়ার করছি। এখন আপনার এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কম হতে পারে, যেটি আপনার $10,000 হতে পারে। বাট আমি ফর্মুলাটা বলে দিচ্ছি, এই ফর্মুলা অনুযায়ী আপনি সেট করলে কিন্তু, কাজ করলে কিন্তু আপনার এখানে আপনার টাকাটা চলে আসবে। তাহলে আমি আবারও বলছি, আপনার কতটুকু টাকা কতটুকু সেল দরকার, যতটুকু টাকা দরকার, কতটুকু টাকা দরকার, যতটুকু স্বপ্ন পূরণ করা দরকার। তারপরে আপনার স্বপ্নের সাথে রিলেটেড হচ্ছে আপনার সেল। তাহলে প্রোডাক্ট সেলের থেকে আপনার টাকাটা আসতেছে, প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনার অর্থটা আসতেছে। তাহলে ধরেন একটা রিজার্ভ যদি সেল হয় তখন আপনার একটা প্রোডাক্ট সেলের থেকে আপনার একটা প্রফিট আসতো। সাধারণত আমরা কি করি? আমরা প্যাকেজ সেল করি, রাইট? তো ধরেন একটা প্যাকেজ সেল করলেন, আপনি একটা প্যাকেজ সেল করার কারণে আপনার $10 আসলো। তাহলে আপনি কি করলেন? আপনি একটা ইউনিট সেল করলেন, একটা প্যাকেজকে আমি ধরলাম একটা ইউনিট। তাহলে একটা ইউনিট সেল করেন, আপনার $10 ইনকাম আসলো। যারা বিশেষ করে একদম নতুন আজকে এখানে সম্পৃক্ত হয়েছেন, আপনাদেরকে বলবো ভালো করে এই অঙ্কটা বোঝার চেষ্টা করেন। এখন থেকে পরবর্তী কয়েকটা মিনিট আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলিকে গভীরভাবে বুঝার চেষ্টা করবেন। তাই এই জন্য খুব মনোযোগ দিয়ে আমার কথাটা আপনারা বুঝার চেষ্টা করবেন। তাহলে একটা ইউনিট সেল করলে আপনার $10, $10 মাসে ইনকাম, এটাকে আপনার টার্গেট। আপনার টার্গেট $1,00,000। তাহলে কি করতে হবে? ইউনিট সেল বাড়াতে হবে। তো আপনি কি করলেন? 10টা ইউনিট সেল করলেন, আপনার ইনকাম কত দাঁড়াচ্ছে? $100। প্রথমে আপনি একটা ইউনিট সেল করছেন, এখন আপনার সেল বৃদ্ধি করে 10টাতে চলে গেছে, এখন ইনকাম কত? $100। তাও আপনার টার্গেটে পৌঁছেন নাই। এবার আপনার টার্গেট হলো যে আমার ইউনিটকে এবার আমি 100 ইউনিটে সেলে নিয়ে যাব। কারণ আস্তে আস্তে নিয়ে যেতে হবে, তাই না? একদিনে তো আপনি একদম চূড়ায় চলে যেতে পারবেন না। আপনি 100 ইউনিট সেল করতেছেন, এখন আপনার ইনকাম দাঁড়াচ্ছে কত? মাসে $1,000। এবার আপনি 1000 ইউনিট সেল করছেন, মাসে দাঁড়াচ্ছে কত? $10,000। তাহলে এখন 1000 ইউনিট সেল থেকে আসতেছে কত? $10,000। এবার আপনি $10,000 সেল করতে, 10,000 ইউনিট সেল করছেন, আপনার ইনকাম কত দাঁড়াচ্ছে? $1,00,000। তাহলে আপনার যে টার্গেট, আপনি যে টার্গেট নিয়ে আপনি কাজে নেমেছিলেন, সে টার্গেট বাস্তবায়ন হয়ে গেল না? তাহলে এখন 10,000 ইউনিট যদি সেল হয়, 10,000 ইউনিট যদি সেল হয়, তাহলে আপনি আপনার টার্গেট বাস্তবায়ন করে ফেলছেন। তাহলে এখানে বন্ধুরা এই জায়গাতে 10,000 ইউনিট সেল করার টার্গেটটাকে বাস্তবায়ন করতে সেট। তার মানে আপনার এখানে 10,000 ইউনিট সেল হতে হবে, এটা হচ্ছে আপনার টার্গেট। এখন কিভাবে আপনি সেল বৃদ্ধি করবেন এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমি আপনাকে পরবর্তী স্লাইডে আমি দেখে দিচ্ছি কিভাবে আপনি 10,000 ইউনিট সেল করবেন। তাহলে এতক্ষণ আলোচনা করলাম কি ইনকাম টার্গেট নিয়ে, এখন আলোচনা করবো কি সেলস টার্গেট নিয়ে। তাহলে কোনোভাবে যদি প্রতি মাসে 10,000 ইউনিট সেল করা যায়, তাহলে আপনার মাসে $1,00,000 ইনকাম দাঁড়ায় গেল, ইয়েস অর নো? তাহলে এই 10,000 ইউনিট সেলে নিতে হবে আপনার। আজকে মাসে একটা সেলের থেকে কিন্তু 10,000 ইউনিট সেল শুরু হবে। আপনাকে আজকে আগে একটা থেকে শুরু করতে হবে। ইউনিট স্টার্ট ফ্রম 1। তাহলে এখানে এই যে
প্রফিট আপনি মাসে করবেন, সে পার মান্থ প্রফিট করার জন্য এখন আপনাকে সেলস টার্গেট চিন্তা করতে হবে যে আপনার এখানে সেলটাকে কিভাবে বৃদ্ধি করবেন। তাহলে প্রথমে আপনি একজন, এখন আপনার টার্গেট কত? 10,000 ইউনিট সেল করা। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি একা যদি 10,000 ইউনিট সেলের দায়িত্ব নেন, এটা অনেক বেশি টাফ হয়ে যায় না আপনার জন্য? আপনার জন্য অনেক কঠিন হয়ে যায় না? তাহলে এখন আপনি কি করলেন? আপনার কাজটাকে সহজ করার জন্য আপনি 10 জন পার্টনার নিলেন আপনার সাথে, 10 জন নিয়োগ দিলেন আপনার সাথে। তাহলে 10 জনে মিলে যদি 10,000কে ভাগ করে নেন, তাহলে আপনি যদি 10 দিয়ে ভাগ দেন, তাহলে এক একজনের ভাগে কত বললো? 1,000 ইউনিট। তাহলে প্রত্যেকে 1,000 ইউনিট সেল করবে, কিন্তু আপনার জন্য কত? 10,000 ইউনিট হয়ে যায়, কারণ এই 10 জন আপনার সাথে। এখন আপনি বলবেন যে ভাই 1,000 ইউনিটে তো অনেক বেশি আপনার সংখ্যা মনে হচ্ছে। ফাইন, তাহলে আপনি 100 জন নিয়োগ দিয়ে দেন, 100 জন পার্টনার নিয়োগ দিয়ে দেন। তাহলে এক একজনের ভাগে 100টা করে মাসে প্যাকেজ সেল করা। তাহলে 100টা করে যদি প্যাকেজ সেল হয়, 100টা করে যদি প্যাকেজ সেল হয়, তাহলে আপনার এখানে 100 জনে যদি 100টা প্যাকেজ সেল করে, আপনার জন্য কি 10,000 হয়ে যাচ্ছে না? আপনি বলবেন যে ভাই এই 100 প্যাকেজও তো অনেক বড় টার্গেট, খুব ভালো কথা। তো আপনি এখানে আবার কি করেন? আপনি এটাকে 1,000 নিয়ে যান। তাহলে আপনার পার্টনার কত? 1,000। 1,000 লোক যদি 10টা করে সেল করে, আপনার জন্য কত? 10,000 হয়ে যাচ্ছে। আপনি বলবেন কি ভাই 10টা যে এইটাও অনেক বড়। ফাইন, আপনি 10,000 লোক নিয়োগ দেন, আপনার পার্টনার হিসেবে 10,000 লোক নিয়োগ দেন। দ্যাটস ইট। তাহলে মাসে একটা করে সেল হলো। তাহলে মাসে যদি একটা করে ইউনিট সেল হয়, মাসে যদি একটা করে ইউনিট সেল হয়, তাহলে 10,000 ইউনিট সেল করার কারণে আপনার 10,000 লোক একটা করে ইউনিট সেল করছে, আপনার জন্য কত? 10,000 ইউনিট না? আপনার জন্য তো সেটা 10,000 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে আপনার টার্গেট কি ছিল? আপনার টার্গেট ছিল $1,00,000 মাসে ইনকাম করা। মাসে $1,00,000 ইনকাম করার জন্য মাসে 10,000 প্যাকেজ সেল করতে হবে, 10,000 ইউনিট সেল করতে হবে। 10,000 ইউনিট সেল করার জন্য যদি আপনি 10,000 টিম মেম্বার যদি আপনি নিয়োগ দেন, 10,000 পার্টনার যদি আপনি তৈরি করেন, তাহলে প্রত্যেকে একটা করে যদি আপনার ইউনিট সেল করে, তাহলে আপনার 10,000 করে আপনার প্যাকেজ কি সেল হয়ে যাচ্ছে না? অঙ্কটা মিলছে কিনা আপনাদের কাছে? তাহলে এই যে ম্যাথ, এই ম্যাথ অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। যখন আপনি ম্যাথমেটিক্যালি যখন আপনি এখানে পুরো জিনিসটাকে যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তখনই কিন্তু আপনার অর্জনে কিন্তু চলে আসবে। তাহলে 10,000 লোক একটা করে ইউনিট সেল করলে আপনার কি 10,000 হয়ে যায়? 10,000 ইউনিট সেল, 10,000 ইউনিট সেল মানে কি আপনার $1,00,000। $1,00,000 মানে কি আপনার স্বপ্নগুলি আপনি পূরণ করা শুরু করে দিতে পারছেন। তাহলে এখন আরেকটা কোশ্চেন দাঁড়িয়েছে আপনার মনের মধ্যে, সেটা কি যে ভাই 10,000 লোক কিভাবে আমি তৈরি করব? পরের আলোচনায় আমি আসছি। এখন আপনার কোশ্চেন ছিল কি? প্রথমে আগে কোশ্চেন ছিল কি যে আপনি এতগুলি স্বপ্ন পূরণ করতে চান, টাকা পাবেন কোথায়? টাকা দেখে দিলেন কোথায়? আপনার অনলাইন শপে, এই প্ল্যাটফর্মে। এখন অনলাইন শপে $1,00,000 মাস ইনকাম করার জন্য কি করতে হবে? 10,000 প্যাকেজ সেল করতে হবে মাসে, 10,000 ইউনিট সেল করতে হবে মাসে। 10,000 ইউনিট কিভাবে সেল করতে পারেন সেটাও দেখে দিলাম যে 10,000 আপনার এখানে যদি আপনার টিম মেম্বার দ্বারা, যদি আপনার পার্টনার দ্বারা সবাই যদি একটা করে সেল করে, তাহলে মাসে, তাও ডেইলি না, উইকলি না, মাসে, তাহলে আপনার জন্য হয়ে যায় 10,000। এখন আপনার আরেক কোশ্চেন দাঁড়িয়েছে, আমি জানি, সেটা কি 10,000 লোক কিভাবে আপনি আপনার পার্টনার বানাবেন। কিন্তু আপনি আগে দেখতে হবে যে এইখানে 10,000 ইউনিট সেল করার কারণে আপনার এখানে যে টার্গেট, সেই টার্গেট বাস্তবায়ন হচ্ছে কিনা। তাহলে আপনি 10,000 পার্সন তৈরি করেছেন, একটা করে ইউনিট সেল হয়েছে, 10,000 ইউনিট, এক একটা ইউনিট থেকে $10 করে আপনার প্রফিট যদি আসে, এটা আমার একটা উদাহরণ, বাট এর চেয়ে কম বেশি হতে পারে। সো এখানে $10 করে যদি আসে, তাহলে কি আপনার এখানে $1,00,000 ইনকাম দাঁড়িয়ে গেছে না? বন্ধুরা আমার, আপনাকে চিন্তা করতে হবে আসলে আপনার জব কি, আপনার কাজটা কি। জেনাস গ্লোবালে আপনার কাজটা কি? আপনার কাজ কি প্রোডাক্ট সেল করা?
সেল করা, আপনাকে এটা বুঝতে হবে আগে যে আপনি কি জেনাসের সেলস পারসন নাকি আপনার জেনাসের বিজনেস পার্টনার, আপনি কি আপনার বিজনেসের ওনার নাকি আপনি বিজনেসের সেলস পার্টনার, এটাকে বুঝতে হবে। তাহলে এখানে 10,000 যে আপনার পার্টনার, সেই পার্টনারটা জোগাড় করলে তো আপনার কাজটা ডান হয়ে যাচ্ছে, ইয়েস অর নো। তার মানে আপনার দরকার কি, আপনার দরকার হলো পার্টনার্স ডেভেলপ করা। কারণ যখন আপনি পার্টনার্স ডেভেলপ করতেছেন তখন কিন্তু প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক্যালি সেল হয়ে যাচ্ছে, ইয়েস অর নো। আপনার প্রোডাক্টটা অটোমেটিক্যালি সেল হয়ে যাচ্ছে। তাই সেই জন্য বন্ধুরা এখানে এই যে যারা আপনাদেরকে মেন্টরশিপ দিচ্ছে, ওনারা কেন আপনাকে পার্টনার ডেভেলপ করার জন্য বলছে জানেন? কারণ আপনার পার্টনারটা ডেভেলপ হলে প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে আপনার সম্পৃক্ত, পার্টনার ডেভেলপ হলে প্রোডাক্টটা সেল হয়ে যায়, কারণ পার্টনার তো নিজে প্রোডাক্ট কিনবে নিজের জন্য। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনি সুস্থ থাকতে চান না, আমি সুস্থ থাকতে চাই না। তবে পার্টনার ডেভেলপ হলেই আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, প্রোডাক্ট সেল হলেই আপনার ইনকাম চলে আসতেছে, ইনকাম চলে আসলে আপনার অর্থ চলে আসলে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। তার মানে আপনার এই জন্য আমাদের এখানে পার্টনার ডেভেলপমেন্টের কথাগুলি কিন্তু আলোচনা হয়ে থাকে। তাই সেজন্য আপনাকে পার্টনার ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিতে হবে এবং সেই জায়গাতে আপনাকে কি করতে হবে, একটা পরিকল্পনা তৈরি করতে হবে, একটা সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে, যা এখন আমি আপনাকে দিচ্ছি। যে কিভাবে আপনি 10,000 পার্টনার আপনি তৈরি করবেন। আপনার এখানে আপনার পার্টনার তৈরি করার জন্য নাম্বার 1 যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে। ডিসিশন মেক করতে হবে যে আপনি বিজনেসটা করবেন কিনা। দিস ইজ ইউর ফার্স্ট জব, যে আপনি জেনাস গ্লোবালে আপনি বিজনেসটা করবেন কিনা। জেনাস গ্লোবালে বিজনেসটা তখনই করবেন যখন কিনা আপনার এখানে মনে হবে যে এখান থেকে আপনার স্বপ্নগুলি পূরণ হবে। তবে আমি কিন্তু আপনাকে কিন্তু পূর্ববর্তী আলোচনা দেখিয়ে দিয়েছি যে এখানে $1 লক্ষ ইনকাম করাও কিন্তু কোনো ব্যাপার না, $1 মিলিয়ন ইনকাম করাও কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে এই যে 10,000 লোকের যে আপনার টিম, এই টিমটা তৈরি করতে যদি 10 বছরও লাগে তাতেও খারাপ কি বলেন তো দেখি। আপনি যদি দেখেন রোড ম্যাপ যে সত্যি আপনার এখানে 10 বছরে যদি আপনি সময় দেন তাও আপনার এখান থেকে $1 লক্ষ ইনকাম মাসে দাঁড়াবে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এখানে আপনার এই জায়গাতে আর কোনো অপশন আছে কিনা আপনার হাতে, যেখান থেকে আগামী 10 বছর কাজ করলে আপনাকে $1 লক্ষ মাসে ইনকাম দিবে। বন্ধুরা আমার, যদি আপনার সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ইয়েস আমি জেনাসের বিজনেসটা করব, এবার আপনি মাইন্ড সেট আপ করে ফেলেন। আপনার মাইন্ড সেট আপ করে ফেলেন কি যে যতক্ষণ পর্যন্ত না আমার $1 লক্ষ মাসে ইনকাম না দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার ফোকাস জেনাস থেকে সরাচ্ছি না। যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, যত চ্যালেঞ্জ আসুক, আমি একদিনের জন্য কাজ বন্ধ করছি না। এই যে মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপটা আপনার মধ্যে চলে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই কমিটমেন্টের মধ্যে না আসবে, যতক্ষণ পর্যন্ত এই মাইন্ড সেট আপে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস আগাবে না। এখন আপনার যদি ডিসিশন না নিয়ে থাকেন, ধরেন আজকের এই প্রোগ্রামের পরেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, কোনো অসুবিধা নেই, আপনি ওরিট হওয়ার কোনো কারণে আপনি আরো বসেন, ইউনাইটেড স্টেটস এর প্রোগ্রামে আরো আসেন, আরো অনেক প্রোগ্রাম আছে, প্রতিদিন প্রোগ্রাম আছে, আপনি জয়েন করেন। কিন্তু আমি এটুকু বলতে পারবো বন্ধুরা, আপনি যদি এখানে ইউনাইটেড স্টেটস এর গাইডলাইনে আপনি যদি চলেন, আপনার এই $1 লক্ষ মাসে ইনকাম আপনার আসবেই ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারছি। সো আপনার এখন দরকার হচ্ছে কি মাইন্ড সেট আপের পরে গোল সেট আপ। যাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে দেন তাদের এখন দরকার হলো গোল সেট আপ। তাহলে প্রথমে কি প্রথম হচ্ছে ডিসিশন মেকিং, দেন হচ্ছে মাইন্ড সেট আপ, দেন কে গোল সেট আপ। এখন আপনি এই যে আপনার যে 10,000 পার্টনার যে ডেভেলপ করার যে লক্ষ্য, 10,000 আপনার লিডার তৈরি করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার এই জায়গাতে প্রথমে আপনি আগে নিজেকে সাফায়ার বানাবেন। এটা হচ্ছে নাম্বার 1। কারণ যারা এখানে সাফায়ার এক্সিকিউটিভ হয় তারাই কিন্তু এখানে লিডার হয়ে যায়।
আমরা কিন্তু তাদেরকে মনে করি যে এই লোকগুলি হচ্ছে সিরিয়াসলি এই বিজনেসটা করবে। যতক্ষণ পর্যন্ত আপনি সাফার এক্সিকিউটিভ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার উপরে আমাদের ওই আস্থাটা তৈরি হচ্ছে না যে আপনি সিরিয়াস বিজনেসটাতে। যখনই আপনি সাফার এক্সিকিউটিভ হয়ে যাবেন তখনই কিন্তু ইউনাইটেড স্টারস কিন্তু আপনার পিছনে ঝাঁপায় পড়বে আপনাকে ডায়মন্ড তৈরি করার জন্য। তাই এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আপনি নিজেকে আগে সাফার এক্সিকিউটিভ তৈরি করবেন। তাই এই জন্য জুলাই মাসের ভিতরে অবশ্যই আপনার এখানে সাফার এক্সিকিউটিভ তৈরি করবেন। বন্ধুরা আমার, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 জুলাই বৃহস্পতিবার আমাদের ডিসকভার জেনাসে প্রধান অতিথি হিসেবে আসতেছেন স্কট লুইস। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ। সেখানে 14 জুলাইয়ের ভিতরে যদি আপনি সাফার এক্সিকিউটিভশিপ আপনি ডান করতে পারেন তাহলে আপনার সেলিব্রেশন অনুষ্ঠান হবে সেই দিন 15 তারিখ। অর্থাৎ আপনি 14 জুলাইয়ের ভিতরে আপনার সাফারশিপ সিস্টেমে দেখাতে হবে, টাকা জমা দিলে হবে না। সিস্টেমের ভিতরে আপনাকে দেখাতে হবে যে ইয়েস আপনার সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে আপনি সাফার এক্সিকিউটিভ। সো সাফার এন্ড অ্যাবাভ যারা আছেন এই মাসে এই 1 তারিখ থেকে আজকে থেকে শুরু হলো 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যে র্যাঙ্ক অর্জন করতে পারবেন তাহলে তাদেরকে এখানে স্কট লুইসের এখানে কিন্তু আপনার এই জায়গাতে এখানে সামনে উপস্থাপনা করা হবে। তো আমি সকল বন্ধুদেরকে বলবো যে আমরা একটা বিশাল বহর আজকে এখানে 823 জন এখানে দেখা যাচ্ছে। আমরা এই 823 জনের মধ্যে যদি 100টা সাফায়ারও যদি সেদিন উপহার দিতে পারি আমি মনে করি যে নাম পড়তে এখানে যারা উপস্থাপক থাকবে ওনারা নাম ডাকতে এখানে কিন্তু স্কট লুইসের কিন্তু আপনার গলা শুকিয়ে যাবে ইনশাল্লাহ। তো এইখানে কারণ এখন থেকে ইউনাইটেড স্টারস কে নেতৃত্ব দেওয়ার জন্য সেই জায়গা থেকে তো নিয়ে যাওয়া হচ্ছে। তাই এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এখানে স্কট লুইসের সামনে আমরা একটা বিগ রেজাল্ট এখানে দেখাতে হবে যাতে করে এখানে এই জায়গাতে স্কট লুইস এই জায়গাতে দেখে ইউনাইটেড স্টারস যে আজকে 1 বছরের ছোট্ট একটি টিম কিন্তু ইউনাইটেড স্টারসটা কে এইটা যেন সে বুঝে নেয়। তাই সেজন্য আমি বন্ধুদেরকে বলবো যে আপনার আজকের ওয়ার্কশপটা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে পরিচিত করে দেওয়া আগামী 15 তারিখের প্রোগ্রামে। তাই সেজন্য আপনার জুলাই মাস আমি এখানে লিখলেও আপনি জুলাই মাস পুরোটা দেখবেন না, আপনি 14 তারিখ লিখবেন। দেন যখন আপনি সাফার হয়ে গেলেন এইবার আপনার নেক্সট মিশন হচ্ছে এই যে যাদেরকে আপনি এখানে পার্টনার বানান তাদের থেকে আপনি 10 জনকে সাফার বানান। এটা হচ্ছে মিশন নাম্বার 2। আপনি 10 জনকে সাফার বানাবেন, সে 10 জনের সাফার হয়ে গেল। এবার আপনার 360 জন আপনার ডিস্ট্রিবিউটার। দেন আপনার মিশন নাম্বার 3। এবার আপনার টার্গেট হলো ওই 10 জনকে দায়িত্ব দেন তোমরাও 10 জন করে তৈরি করো। তাহলে ওই 10 জন আপনি 10 জন সাফার তৈরি করলেন, ওনারা আবার 10 জন করে সাফার তৈরি করলো, আপনার জন্য হয়ে গেল কত 100 জন। দ্যাটস ইট। এইটুকু কাজ করলে আপনার চলবে, এতটুকু কাজ আপনি করবেন এবং সবাইকে এই কাজটাকে সবাই এই মিশন 1 2 3 এই 3টা মিশন বাস্তবায়ন করবে। সবাইকে বলবেন তো প্রত্যেকের কাজ হচ্ছে 3টা মিশন বাস্তবায়ন করা, প্রত্যেকের কাজ হচ্ছে 3টা মিশন বাস্তবায়ন করা। তবে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনার 2টা টিম লেফট এবং রাইট 40-60 যেন হয়, যেমন 10টা সাফারের মধ্যে 6টা এক পাশে আরেক পাশে 4টা, 100টা সাফারের মধ্যে 40টা সাফার এক পাশে আরেক পাশে যেন 60টা সাফার হয়, তবে আপনার ডায়মন্ড গোল বাস্তবায়ন করা সম্ভব হবে। যখন আপনার মিশন নাম্বার 3 বাস্তবায়ন হয়ে যাবে এইবার ইউনাইটেড স্টার সেট করবে আপনার ডায়মন্ড মান্থ। নেক্সট মান্থে আপনার ডায়মন্ড অ্যাচিভমেন্ট মান্থ হবে মিশন নাম্বার 4। সেখানে সেই মাসে 300 জন সাফায়ার বের করার টার্গেট থাকবে। এখন 100 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে 3টা করে সাফায়ার বের করার জন্য, যা কিনা আপনার জন্য হয়ে যাবে কত 100। যখন আপনি 100 জন সাফায়ার এগুলো 10,800, তার মানে 10,800 গুণন 100 সিবি, তার মানে 10,80,000 সিবি। আপনার এখানে সাইকেল লাগবে কয়টা ডায়মন্ড হতে? 1000 সাইকেল। তাহলে 1000 সাইকেল ডান করতে লাগবে। তাহলে আপনার যদি 900 করে সিবি যদি আমরা হিসাব করি তাহলে 9 লাখ সিবি। বন্ধুরা আমার, এইখানে যারা যেই পদে আছেন না কেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার গোল কি সেট করেছেন?
আপনি এখানে যদি অলরেডি মিশন নাম্বার 1 শেষ হয়ে যায়, এবার আপনার টার্গেট কি মিশন নাম্বার 2 বাস্তবায়ন করা। যদি আপনার মিশন নাম্বার 2 হয়ে যায়, এবার আপনার টার্গেট কি মিশন নাম্বার 3 বাস্তবায়ন করা। সো আপনাকে গোল সেট আপ করতে হবে, আপনাকে টাইম সেট আপ করতে হবে। আমি মিশন নাম্বার 1 এর গোলটা সেট করে দিচ্ছি, বাকি মিশন 2 3 এটা আপনি সেট করেন। মিশন নাম্বার 4 সেট করবে কে? ইউনাইটেড স্টারস। মিশন নাম্বার 4 সেট করবে ইউনাইটেড স্টারস, কিন্তু মিশন নাম্বার 1 2 3 এটা আপনাকে সেট করতে হবে। সো এখানে আপনি আপনার মতো করে আপনি সেট করেন যে কবের মধ্যে আপনি মিশন নাম্বার 2 বাস্তবায়ন করবেন, কবের মধ্যে মিশন নাম্বার 3 বাস্তবায়ন করবেন। সো এখানে একটাই গোল আমাদের, সেটা কি? সাফার এক্সিকিউটিভ, সাফার এক্সিকিউটিভ, সাফার এক্সিকিউটিভ। কিভাবে সাফার এক্সিকিউটিভ হবেন? সাফার এক্সিকিউটিভের গুরুত্ব তাৎপর্য কি, কেন সাফার এক্সিকিউটিভ হওয়া দরকার, আমি শুধু বলে দিলাম যে এখানে সাফার এক্সিকিউটিভ হইতে হবে, কিন্তু কেন হওয়া দরকার, কিভাবে হবেন, সবকিছু নিয়ে আলোচনা নিয়ে আসবেন হচ্ছেন আমার পরবর্তী স্পিকার জনাব ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন জুয়েল। উনি আপনাদের সাথে আলোচনা করবে হচ্ছেন এই বিষয়টাকে নিয়ে, যে আপনি কিভাবে আপনার সাফার শিপটাকে এই জুলাইয়ের মাসের মধ্যে আপনি ডান করবেন। তাই সেই জন্য বন্ধুরা আমার, যে আমার পরবর্তী যিনি স্পিকার হবে তিনি এই বিষয়টাকে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন। তাই এই জন্য আপনাদের উচিত কি, যে আপনাকে এই গোলটাকে আগে সেট করা, যে আপনি আপনার কোন মিশনে আছেন, কোন মিশনে আপনি বাস্তবায়ন করবেন। আপনাদেরকে আমি বলছি, আপনাদের ডায়মন্ড হওয়ার গোল দরকার নাই, আপনাদের এমআরএল হওয়ার গোল দরকার নাই, আপনাদের রুবি হওয়ার গোল দরকার নাই। শুধু একটা গোলে নির্ধারণ করেন যে মিশন 1 কবে বাস্তবায়ন করবেন, মিশন 2 কবে বাস্তবায়ন করবেন, মিশন 3 বাস্তবায়ন করবেন কবে, সেটাকে আপনি ঠিক করেন। আপনিও তো ডায়মন্ড হন নাই, কিন্তু আপনি তো এখন সাফায়ার হয়েছেন, তাই না? তো আপনি সাফায়ার কিভাবে হইতো এটা তো জানেন। আপনার ডায়মন্ডের গোল দেওয়া দরকার নাই, আপনার টিমের মেম্বারদেরকে আপনি সাফায়ারের গোল দেন, সাফায়ার বানান, সাফায়ার বানান। তাহলে হবে কি, আপনি আপনার যতটুকু অর্জন হয়েছে ততটুকু অর্জন পর্যন্ত আপনি এটা মানানসই। যেমন এখানে আপনি ডায়মন্ড হন নাই, এখন যদি আপনি ডায়মন্ডের গোল দেন, তাহলে উনি কি মনে করবে যে আরে ভাই আপনি তো ডায়মন্ড হন নাই, আপনি কিভাবে ডায়মন্ডের গোল দিচ্ছেন। তাই এই জন্য আমাদের আমাদের এই সকল র্যাঙ্কের মধ্যে ইউনাইটেড স্টারস এর গোল একটাই, সকল ইউনাইটেড স্টারস এর টিম মেম্বারদের গোল একটাই, বেশি বেশি করে সাফায়ার এক্সিকিউটিভ বানানো। যারাই আমাদের টিম মেম্বার হবে তাকে সাফায়ার এক্সিকিউটিভ নিশ্চিত করা, যারাই আমাদের এখানে টিম মেম্বার আছে তার সাফায়ার এক্সিকিউটিভ নিশ্চিত করা। যেই জয়েন করবে তাকে কাউন্সিলিং করার পর একটা কথা বলেন, সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টারস এর দাবি একটাই, এক দফার এক দাবি, সাফায়ার তুই কবে হবি। এটাই হচ্ছে ইউনাইটেড স্টেটসের দাবি। সো এখানে তাকে বলেন যে আপনি সাফায়ার এক্সিকিউটিভ কবে হবেন, বলেন দেখি আপনি সাফায়ার এক্সিকিউটিভ কবে হবেন। এটি হচ্ছে আপনি তাকে গোল সেট করে দিবেন। সো এখানে আমি শুধু আপনাকে হাউ এর জায়গাতে ছোট্ট কয়েকটা পয়েন্ট দিয়ে দিতে চাই, বাট বিস্তারিত আলোচনা করবেন হচ্ছেন নাজিমউদ্দিন জুয়েল ভাই। সো উনার আলোচনা আপনারা বিস্তারিত পাবেন। বাট প্রথমত হচ্ছে যে আপনি এখানে সাফায়ার এক্সিকিউটিভ হওয়ার জন্য আপনার এখানে চেষ্টা করবেন যে 36টা যে ডিস্ট্রিবিউটর লাগে, এই পুরো 36টা যেন আপনার প্রসপেক্ট হয়, পুরো 36টা যেন আপনার লিস্টের থেকে আসে, তাহলে আপনার কাজটা সহজ হবে। তাহলে আপনাকে কি করতে হবে, একটা প্রসপেক্ট লিস্ট তৈরি করে ফেলতে হবে, দেন আপনাকে ইনভাইটিং শুরু করতে হবে। আজকে এখান থেকে শুরু করে দিবেন ইনভাইটেশন। দেন আপনার এখানে যারা বিজনেস প্রেজেন্টেশন আপনি দেখাবেন, সবচেয়ে বেস্ট প্রেজেন্টেশন 1 to 1। সো যারা আপনার এখানে ডিটিএম পিটিএম তারা দেখাবেন প্রেজেন্টেশন, আপনি প্রেজেন্টেশন এফটিএম এর প্রেজেন্টেশন দেখাবেন না। কারণ কি, কারণ আপনি এখনো পর্যন্ত পুরো প্ল্যানটা পুরোটা আপনার আয়ত্তে নাও আসতে পারে। সো যারা আমাদের ডিটিএম পিটিএম ওনারা দেখাবেন হচ্ছেন প্রেজেন্টেশন, এবং যারা ডিটিএম পিটিএম আছেন আপনাদের কাজ হচ্ছে প্রেজেন্টেশন দেখানোর সাথে সাথে সাইন আপটাকে ডান করবেন। সাইন আপটা যেন পরে আবার না যায়, সাথে সাথে আপনি সাইন আপটাকে আপনি নিশ্চিত করবেন। দেন আপনার যখন সাইন আপ হয়ে গেল, এইবার যিনি রেফারেন্সকারী ওনার দায়িত্ব হচ্ছে, অর্থাৎ আমি আপনাকে বলছি আপনি তো রেফারেন্সকারী, আপনার কাজ হচ্ছে ওনাকে নিয়ে ট্রেনিং এ বসা। কেন? তার ডিসিশন মেকিং এর জন্য, সে বিজনেসটা করবে কিনা। কারণ উনি যদি সিদ্ধান্ত না নেয় বিজনেসটা করবে, তাহলে ওনাকে দিয়ে আপনি সাফায়ার বানাবেন কিভাবে। আগে তো ওনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমি দেখছি গত মাসে অনেক বড় বড় লিডাররা ভুল করছে। কি করছে? একটা লোক অ্যাসোসিয়েট মেম্বার হয় না, ওনারা গিয়ে কিন্তু বলতেছে কি জানেন, আপনি এখানে সাফায়ার হয়ে যান। উনি কোনো ট্রেনিং অ্যাটেন্ড করেনি, ওনার কোনো মাইন্ডসেট বানাই, বাট ওনাকে কিন্তু আপনারা বলে দিচ্ছে যে আপনি এখানে সাফায়ার হয়ে যান। ওই লোক আপনার কি করছে, ঘুরছে ফিরছে কয়েকদিন, আপনার এরপর আস্তে করে এখানে ইনএক্টিভ হয়ে গেছে। সো প্রসেসটা যেন ভুল না হয়।
তাহলে আপনি প্রসপেক্ট লিস্ট তৈরি করলেন, ইনভাইট করলেন, প্রেজেন্টেশন এন্ড সাইন আপ করলেন, দেন এবার কাজ কি এসটিসি, পিএফএস, বিএফসি, ডিসকভার জেনাস, এবং প্রতিদিন যে আমাদের লিডাররা যে জার্নি টু সাকসেসের যে মিটিংটা করে সেই মিটিং এ তাকে উপস্থিত করানো, এটা আপনার কাজ। আপনার ব্যক্তিটাকে উপস্থিত করানো, কারণ কি জার্নি টু সাকসেস মিটিংটা যে হয় প্রতিদিন, সেখান থেকে ওনার সিদ্ধান্তটা ক্লিয়ার হবে, উনি ডিসিশনটা মেক করতে পারবে। সো যখন এই ট্রেনিং গুলি চলবে, ট্রেনিং রত অবস্থায় ওনাকে এইবার আপনি ডিস্ট্রিবিউটার বানায় ফেলেন। প্রথমে সাফার অফার দিবেন না, খবরদার কাউকে সাফার অফার দিবেন না যতক্ষণ পর্যন্ত উনি ডিস্ট্রিবিউটার না হচ্ছে। আগে ওনাকে ডিস্ট্রিবিউটার বানাবেন, আগে ওনাকে ট্রেনিং গুলি করাবেন, আগে ওনাকে মাইন্ড সেট আপ করাবেন, দেন আপনি গিয়ে তারপরে ওনার সাথে বসেন কিভাবে উনি সাফার হবে। আগে সাফার অফার দিলে উনি ভয় পেয়ে যাবে। তাই এই জন্য উনি যাতে ভয় না পায়, আপনাকে সাবধানতার সাথে কিন্তু তাকে তৈরি করতে হবে। দেন যখন ডিস্ট্রিবিউটর হলো, দেন তাকে আবার কন্টিনিউয়াসলি ট্রেনিং এর মধ্যে রাখেন। কেন? কারণ উনি এখন সাফার ক্যান্ডিডেট, ডিস্ট্রিবিউটর গেছে সাফার ক্যান্ডিডেট, উনি একদম নতুন। উনার এই জায়গাতে এখানে এখনো ফাউন্ডেশন স্ট্রক নেই, যাতে করে ওনার ভিতরে কোনো রকমের যাতে আপনার অসুবিধা তৈরি না হয়, সেই জন্য আপনি কন্টিনিউয়াসলি ওনাকে ট্রেনিং এর মধ্যে রাখেন, যে প্রতিদিন যেন অন্তত 1 ঘন্টা হলো ট্রেনিং এর মধ্যে উনি থাকে। দেন এখন কাজ কি আপনার, উনাকে নিয়ে আপনার কাজ করা, যাতে করে উনি 12 জন পার্সোনাল স্পন্সর্ড এক্সিকিউটিভ বানায়। তাহলে 12 জন পার্সোনাল স্পন্সর এক্সিকিউটিভ বানাতে হবে, সাফার এক্সিকিউটিভ হইতে হলে। তাহলে আপনার কাজ কি, প্রথমে ওনাকে দিয়ে আগে ওই লিস্টে থেকে 12টা লোকরে আগে অ্যাসোসিয়েট মেম্বার বানানো। এটা হচ্ছে প্রথম কাজ, যে 12টা লোকরে আগে অ্যাসোসিয়েট মেম্বার বানানো। এই যে স্টেপ, এই স্টেপটাকে যখন আপনি ফলো করবেন, তখন দেখবেন যে আপনার নষ্ট হওয়ার প্রসপেক্ট, নষ্ট হওয়ার সংখ্যা কমে যাবে। তাহলে আপনি যিনি ডিস্ট্রিবিউটর হলো, এবার ওনাকে দিয়ে আপনি ওনার লিস্টে থেকে 12 জন ব্যক্তিকে চয়েস করে দিলেন। 20 জন ব্যক্তি, সে 20 জন ব্যক্তি থেকে 12 জনকে অ্যাসোসিয়েট মেম্বার বানালেন। এই অ্যাসোসিয়েট মেম্বার বানানোর পর তাদেরকে কি এসটিসি, পিএফএস এগুলিতে আপনি রাখছেন, দেন তাদেরকে ডিস্ট্রিবিউটর বানাচ্ছেন। তাহলে এখন এই 12 জন ডিস্ট্রিবিউটর গেছে, এখন এই 12 জনকে দিয়ে আবার 2টা করে যদি ডিস্ট্রিবিউটর বানান, তাহলে তো ওনার 12টা এক্সিকিউটিভ হয়ে যাচ্ছে। দেন ওনারা কি হচ্ছে, সাফার এক্সিকিউটিভ। সো বন্ধুরা, আপনি যদি এখানে সাফার এক্সিকিউটিভ হতে চান, আপনাকে এই যে আপনাকে ধারাবাহিকতা দেখালাম, এই ধারাবাহিকতাটাকে ফলো করতে হবে। তাই সেজন্য আমি সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা যিনি মিশন 1 এ আছেন, তার কাজ হচ্ছে মিশন 1 বাস্তবায়ন করা। যিনি মিশন 2 তে আছেন, তার কাজ হচ্ছে মিশন 2 বাস্তবায়ন করা। মিশন 3, আপনার মিশন 3 কবে বাস্তবায়ন করবেন, সেই লক্ষ্য নিয়ে আপনারা এখানে তাড়াতাড়ি কাজে নামেন। কারণ যখন মিশন 3 বাস্তবায়ন হয়ে যাবে, দেন তারপরে কাজ হচ্ছে ইউনাইটেড স্টেটসের আপনাকে ডায়মন্ড গোল সেট আপ করা। নাম্বার 4, নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে। ইউনাইটেড স্টেটসে আপনারা জানেন প্রতিদিনে প্রশিক্ষণ আছে। সেই প্রশিক্ষণগুলিতে আপনারা আপনাদের টিম মেম্বারদেরকে নিয়ে আপনি অ্যাটেন্ড করবেন। বিশেষ করে 7টা স্কিল আপনি ডেভেলপ করবেন। আপনার এই 7টা স্কিলকে আপনি ডেভেলপ করার দিকে আপনি প্রতিদিন কাজ করবেন, আপনি এবং আপনার টিম মেম্বারকে। নাম্বার 1, ফাইন্ডিং প্রসপেক্ট। কিভাবে প্রসপেক্ট পেতে হয়, প্রসপেক্ট কখনো আসে না, প্রসপেক্টকে পেতে হয়। কিভাবে প্রসপেক্ট পেতে হয়, এই স্কিলটাকে ডেভেলপ করতে হবে। দেন ইনভাইটিং আপনার সেশন, দেন আপনার প্রেজেন্টিং, দেন ফলো আপ, দেন ক্লোজিং, দেন আপনার এক্সিকিউটিভ কিভাবে হবে, কিভাবে উনি বিজনেসটি স্টার্ট করবে, এই স্টার্টিং প্রসেসটা, দেন কিভাবে ইভেন্ট প্রমোট করবে। অনেকে আছেন আপনাদের টিম মেম্বারদেরকে আপনারা প্রশিক্ষণে নিয়ে আসতে পারেন না, টিম মিটিং এ আনতে পারেন না, আপনার ইভেন্ট গুলিতে আনতে পারেন না। তার কারণ কি? কারণ আপনার ওই স্কিলটা নাই, ইভেন্ট প্রমোটিং স্কিলটা নাই। তাই এই জন্য আপনার এই 7টা স্কিল আপনাদেরকে ডেভেলপ করতে হবে, এবং আপনাদের টিমের মেম্বার যারা আছে প্রত্যেকটা লোক এই 7টা স্কিল ডেভেলপ করেছে কিনা, এই বিষয়টাকে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে। বিএফসি তে এই 7টা স্কিলকে ডেভেলপ করা নিয়ে কাজ করা হয়। সো আপনারা আপনাদের এই জন্যই প্রত্যেকে প্রতিটা ক্লাস প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 12টা যে ক্লাসটি বিএফসির, সেখানে আপনি এবং আপনার টোটাল টিম নিয়ে প্রতিনিয়ত আপনি বসবেন, একই ট্রেনিং বারবার করেন। কেন? আপনাকে আরো বেশি ধারালো করার জন্য, সেই জন্য। দেন নাম্বার 5, আমার সর্বশেষ আলোচনা, পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাজটি করতে হবে। পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাজটি করতে হবে। বন্ধুরা আমার, ডেইলি ওয়ার্ক না করলে আপনার অগ্রগতি হবে না। কেন?
কারণ দেখেন, আমরা যারা মুসলমান ধর্মে আছি তারা জানি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আপনি চিন্তা করে দেখেন যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত যত ওয়াক্ত আছে সব ওয়াক্ত যদি 6 মাসে পড়ে ফেলেন, আপনি কি ব্যস্ত যেতে পারবেন? আপনি হিসাব করলেন কি জানেন যে আমি মৃত্যুর আগ পর্যন্ত যত ওয়াক্ত হবে, এটা ক্যালকুলেশন করলেন আর কি, যে 80 বছর 90 বছর বাঁচবেন আপনি। এই 80 বছর 90 বছরে যত রাকাত নামাজ পড়বেন সেটা 6 মাসে পড়ে ফেলছেন, আপনি কি বেহেশতে যাবেন? বা আপনি 90 বছরের খাবার যদি 6 মাসে খেয়ে ফেলেন, আপনি কি হবে স্বাস্থ্য? বা 90 বছরের গোসল আপনি 90 দিনে করে ফেলেন, আপনি কি সারা জীবন আপনি কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন? আপনি কি সুস্থ থাকতে পারবেন? বন্ধুরা আমার, সফলতা হচ্ছে এরকমই, প্রতিদিন আপনাকে কাজটি করতে হয় এবং একই কাজ বারবার করতে হয়। সেটা কি? আপনাকে ডেইলি প্রসপেক্ট লিস্টে নাম উঠাতে হবে 3 জনকে। প্রসপেক্ট লিস্ট কখনো ছোট করা যাবে না, প্রতিদিন আপনাকে 3 জন করে প্রসপেক্ট লিস্টে আপনার নাম বাড়াতে হবে। কোনোদিনও যেন আপনার প্রসপেক্ট লিস্ট না শেষ হয়। প্রতিদিন আপনি ইনভাইট করবেন 3 জনকে, প্রতিদিন ইনভাইট করবেন 3 জনকে। প্রতিদিন আপনি একজনকে প্ল্যান শো দেখাবেন এবং সাইন আপ করবেন। প্রতিদিন একজনকে ফলো আপের মধ্যে রাখবেন, যাতে করে ওনার মাইন্ড সেট আপটা হয়, ওনার ডিসিশনটা মেক হয়, উনি ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য, উনি অ্যাসোসিয়েট থেকে যেন ডিস্ট্রিবিউটর হয়। তাই সপ্তাহে আপনার টার্গেট থাকবে 2 জন ডিস্ট্রিবিউটর বানানো, যাতে করে কমপক্ষে একজন হইলেও যেন ডিস্ট্রিবিউটর হয়। এই কাজটি আপনি আপনার যারা টিম মেম্বার তাদেরকে প্রতিনিয়ত করান। এখন তারা প্রতিনিয়ত করবে তখনই যখন আপনি নিজে করবেন। এই জন্য আপনি প্রতিদিনের একটা রুটিন তৈরি করেন, প্রতিদিন একটা রিপোর্ট তৈরি করেন, যেখানে আপনি লিখবেন যে আপনার ইনভাইট, ফলো আপ, প্ল্যান শো, আপনার কাউন্সিলিং, ডিস্ট্রিবিউটর স্টাডি, আপনি স্পেশাল ওয়ার্ক, আপনি এখানে উইকলি টার্গেট করেন। ধরেন আপনি ইনভাইট করবেন 21 জনকে, আপনি প্ল্যান শো দেখাবেন 7 জনকে, ডেইলি একজন, 7 দিনে 7 জন। আপনি ফলো আপ করবেন ডেইলি একজন, 7 দিনে 7 জন। আপনি কাউন্সিলিং করবেন আপনি 3 জনকে, যে 3 জন আপনার এখানে অলরেডি অ্যাসোসিয়েট মেম্বার আছে। দেন আপনি ডিস্ট্রিবিউটর, যে দেখা গেল আপনি 2 জন ডিস্ট্রিবিউটরকে আপনি এই সপ্তাহে টার্গেট করছেন যে এই 2 জনকে আমি মাইন্ড সেট আপ করে ফেলবো। দেন আপনি ডেইলি 1 ঘন্টা করে লেখাপড়া করবেন, কারণ আপনি $1 মিলিয়ন বিজনেস হাত দিচ্ছেন। আপনি যদি পড়াশোনা না করেন, আপনার জ্ঞানের গভীরতা তৈরি হবে না। দেন আপনি স্পেশাল ওয়ার্ক, আপনি বিজনেসটাতে অনেক কিছু স্পেশাল ওয়ার্ক আছে, যেমন আপনাকে অর্গানাইজ করতে হয়, আপনাকে প্রোগ্রামে থাকতে হয়, সেই জন্য আপনি ডেইলি 2 ঘন্টা করে রাখলেন। এবার আপনি উইকলি টার্গেট করেছেন, এবার আপনি সোমবার থেকে হিসাব করেন কতটুকু কাজ হয়েছে, মঙ্গলবার হিসাব করেন কতটুকু কাজ হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে রিপোর্টটা তৈরি করেন। আপনি নিজেকে নিজে, আপনি হচ্ছেন আপনার বস, আপনি নিজেকে নিজে রিপোর্ট তৈরি করেন, নিজেকে নিজে আপনি দেখেন কতটুকু আপনার এখানে প্রোডাক্টিভিটি তৈরি হয়েছে, কতটুকু আজকের দিনটা সাকসেসফুল গেছে, কতটুকু আপনার ওই যে উপরে ডেট আছে, আপনার ডেট লেখেন এত তারিখ থেকে এত তারিখ, 7 দিনের ডেট, তো 7 দিন করে এক একটা আপনার রিপোর্ট তৈরি করেন। এবং এই মুহূর্তে আমাদের এখানে কাজটাকে অনেক বেশি সিরিয়াস করতে হবে, বিকজ অফ এই মুহূর্তে আমাদের যে আপনার ইগনাইট ইউর পটেনশিয়াল ইনসেনটিভটা দেওয়া আছে, যেখানে এক্সিকিউটিভ থেকে শুরু করে এমআরএল ডাইরেক্টর পর্যন্ত এখানে দেওয়া আছে, সেই ইনসেনটিভটাকে পাওয়ার জন্য এখানে কাজটি করতে হবে। বন্ধুরা আমার, আপনি যদি এই 31 অগস্টের মধ্যে যদি এক্সিকিউটিভ হন, তাহলে $75 পাবেন, কিন্তু আপনাকে 250 পিজিবি আপনার অর্জন করতে হবে। আপনি যদি জেড এক্সিকিউটিভ হন উইথ 750 পিজিবি, তাহলে আপনি $200 পাচ্ছেন। যদি পার্ল এক্সিকিউটিভ হন উইথ 2500 পিজিবি, দেন আপনি $800 পাচ্ছেন। সাফার এক্সিকিউটিভ উইথ 4500 পিজিবি $1500। সাফার 25 উইথ 10000 পিজিবি $3000। সাফার 50 উইথ 15000 পিজিবি $4000। সাফার এলিট 25000 পিজিবি $6000। রুবি ডাইরেক্টর 75000 পিজিবি $10,000। এমআরএল ডাইরেক্টর 175,000 পিজিবি $15,000। এখানে আমি আপনাদেরকে বলবো যে এই জায়গাতে এখানে আপনি এমন ভাবে কাজ করেন যাতে করে আপনি এমআরএল হয়ে যেতে পারেন। এখন আপনি বলবেন যে ভাই আমি তো নতুন লোক, আমি এমআরএল হবো কিভাবে? আপনি ওটার দিকে খেয়ালই করবেন না, আপনি শুধু খেয়াল করবেন কি আপনি কেমন। এখন আপনার কাজ কি? সাফার এক্সিকিউটিভ বের করে, যে আমি যেটা বলেছি সাফার এক্সিকিউটিভ বের করে আপনি নিজে আগে সাফার হওয়া,
দেন আপনি যখন নিজে সাফারে যাবেন, আপনার 36টা লোক আপনার টিমে আছে, এখান থেকে তো আবার সাফার হওয়ার লোক পেয়ে যাবেন। সো এখানে যত তাড়াতাড়ি আপনি এখান থেকে অর্জনটা করবেন, তত বেশি কিন্তু আরো অর্জনকারীর কিন্তু সংখ্যা বৃদ্ধি পাবে। তাই সেজন্য আপনারা কেউ ক্যালকুলেশনে যাবেন না, আমার টিম ছোট, আমার কর্মী নাই, আমার এই নাই, আমার ওই নাই, নো ওয়ে। আপনি সেইটা আপনি করবেন। আপনি $15,000 যে ইনসেন্টিভ, ওটার জন্য দৌড়াবেন। সবার গোল একটাই, সেটা কি $15,000 ইনসেন্টিভ অ্যাচিভমেন্ট করা। সেখানে আপনি হতে যেতে বলেন আপনি রুবি ডাইরেক্টর হলেন, রুবিতে যেতে বলেন না এলিট হলেন, এলিট হতে বলেন না 50 হলেন, 50 হতে বলেন না আপনি 25 হলেন, 25 হতে বলেন না সাফার এক্সিকিউটিভ হলেন। সমস্যাটা কি রে ভাই? কোথায় সমস্যাটা বলেন দেখি? আপনাকে কি জেলে নিয়ে যাবে স্কটল্যান্ড? যে ভাই তুমি তো $15,000 ইনকাম করার কথা ইয়ে করে ইনসেন্টিভ অ্যাচিভমেন্ট করার টার্গেট করে এখন তুমি শুধু সাফারিছো। আপনি আপনার অর্জনটাকে আপনি সেভাবে করে নেবেন এবং কোনো হিসাব করবেন না আপনার কয়জন স্টুডেন্ট কি আছে। নো, এই মুহূর্তে আপনার সাফার হওয়ার জন্য কয়জন আছে? একজন, সেটা হচ্ছে আপনি। আগে আপনি হয়ে যান, আগে আপনি হয়ে যান। এটা যদি কালকে সম্ভব হয় কালকে হয়ে যান, যদি পরশুদিন সম্ভব হয় পরশুদিন। কারণ কি আগামী রবিবারে কিন্তু আমাদের ক্লোজিং। আগামী রবিবারের ভিতরে যারা সাফার এক্সিকিউটিভ রান করবেন তাদেরকে আমরা এখানে সেলিব্রেশন অনুষ্ঠান করব। তাহলে এখানে রবিবারে অলরেডি কিন্তু 1 তারিখ শুরু হয়ে গেছে, রবিবার 4 তারিখ। এই 4 তারিখের মধ্যে আমরা আমাদের অনেকগুলি সাফার দেখতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আজকে। তাহলে অনেকগুলি সাফার বের হচ্ছে, সেখানে আপনার নামটা যেন থাকে। তাহলে আপনি যদি 4 তারিখের মধ্যে সাফারটা হয়ে যান, দেন এরপরে আপনি কিন্তু এখানে যে টিম পেলেন সেখান থেকে কিন্তু আবার পরের সপ্তাহে কাউকে না কাউকে সাফার পেয়ে যাচ্ছেন। আর এরপরে যে টিম পেলেন সেখান থেকে আবার কারো না কারো সাফার পেয়ে যাচ্ছেন। সো এই জন্য আপনারা অনেকে আছেন, কাগজ কলম নিয়ে বসে শুরু করে দেন, আমার এখানে কয়টা লোক আছে, কয়জনকে সাফার বানানো যাবে, কয়টা টিম মেম্বার আছে। ভাইরে, তখনই আপনার মধ্যে আসে কি জানেন? হতাশা। তখন আপনার মধ্যে আসে ফ্রাস্ট্রেশন। যখন আপনি দেখেন ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার আপনি একাই। আপনি দেখেন আপনার রাজ্যে কোন রকমের আপনার কোন প্রজা নাই, আপনি একাই রাজা। তো আপনি তখন ওই গান গাইতে থাকেন যে আমার, ওই যে একটা বাংলা গান আছে না, যে আমরা সবাই রাজা, আমার এই রাজার রাজত্বে, আপনার রাজত্বে আপনার রাজা, এটাই গান বানান। ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার এনিবডি। আমি আপনাদের ইউনাইটেড স্টেটসে প্রত্যেকটা লোকের বলেছি, ওপেন খেলেন, মন উজাড় করে দিয়ে খেলেন, মন উজাড় দিয়ে কাজ করেন, একদম সাহসের সাথে কাজ করেন। আপনি আমার টার্গেট নিচ্ছেন, আপনি আপনার সাফারি এক্সিকিউটিভ হয়েছেন, কেউ কিছু বলে আমারে বসাবেন, আমি আপনার সাথে বসবো, আমি আপনার পক্ষ হয়ে বসবো। কেউ যদি বলে যে আরে আপনি আমার টার্গেট নিচ্ছেন, আপনি সাফার হয়েছেন, আমি আপনার সাথে বসবো। কারণ কি? কারণ গতকালকে আমাদের রানা ভাই একটা স্বপ্নের কথা শেয়ার করেছে, আপনাদের নিশ্চয় মনে আছে, যে উনি চাই সামনের যে হাওয়াই যে প্রোগ্রামটা হবে সেখানে উনি 10টা এমআরএল চাচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে, 10 জন এমআরএল চাইছে। এটা তো আমাদেরকে অপমান করা হয়েছে। তাই এই জন্য আমরা যাতে এই জায়গাতে এখানে রানা ভাইয়ের এই স্বপ্নটাকে যেন বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমরা আমাদের সবাইকে আজকে এখানে কমিটমেন্ট করে নেবো। আপনি মন উজাড় করে দিয়ে খেলবেন, দেখা যাক কোথায় আপনার এই ইনসেন্টিভ থেকে। কিন্তু আপনি কোনোভাবেই আপনি আপনার গোলকে ছুটতে নিবেন না। সবকিছুর পরিকল্পনা হচ্ছে আপনি নিজে। বন্ধুরা আমার, এই সকল কাজ করে স্পিড পাবেন যখন আপনি ভিশন বোর্ড পড়বেন। ওই যে ড্রিম ক্রিয়েট এনার্জি, আপনি যে কাজ করবেন উজাড় করে দিয়ে কাজ করা এনার্জি কোথায় পাবেন? ভিশন বোর্ড। প্রতিদিন 2 বার পড়বেন, সকালে একবার, রাতে একবার। আপনি প্রতিদিন সকালে আপনি এখানে পড়বেন একবার এবং নোট করবেন, নোট করবেন আজকে সারাদিন পড়া শেষে যে আজকে সারাদিন কি কি কাজ করছেন আপনার স্বপ্নকে পূরণ করার জন্য। সো নাম্বার 1 কোশ্চেন, আমি কোশ্চেন গুলি বলে দিচ্ছি। নাম্বার 1 কোশ্চেন, ডায়মন্ডের জন্য আজকে কি কি কাজ করছেন? ওই যে ডায়মন্ড হলেই তো আপনার এখানে আপনার গোলগুলি বাস্তব হয়ে যাচ্ছে, যে আপনি আজকে সারাদিন কি কি কাজ করেছেন আপনার স্বপ্ন পূরণের জন্য। আমি যদি আরো বড় করে বলি, যে আপনার স্বপ্ন পূরণের জন্য, যে আপনি স্বপ্ন পূরণের জন্য ডায়মন্ড, ফরগেট অ্যাবাউট ডায়মন্ড, একটা ছোট জিনিস। আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য কি কি কাজ করেছেন। দেন নাম্বার 2, আপনার স্বপ্ন পূরণের জন্য আগামীকাল কি কি কাজ করবেন আপনি নোট করেন রাতের বেলা, যে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি একটা হলো আজকে কি কি কাজ করছেন,
এই কোশ্চেনটা সাধারণত কখন করবেন জানেন? রাতে করে প্ল্যানটা তৈরি করে ঘুমাতে যাবেন যে আগামীকালকে কি কি কাজ করবেন আপনার স্বপ্ন পূরণের জন্য। দেন নাম্বার 3, আজকে থেকে বন্ধুরা, আজকে থেকে যে কোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কাজটার সাথে আপনার স্বপ্নের কোন রকমের সম্পর্ক আছে কিনা, এই কাজটা করলে গিয়ে আপনার স্বপ্নকে আপনার হিট করবে কিনা, আপনি এই কাজটা যে করতেছেন এটা গিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কোনো ভূমিকা রাখবে কিনা। আপনি আজকে একটা ইট গোপন করছেন, একটা ইট লাগাইছেন বিল্ডিং এর, তার মানে আপনার টাওয়ারের একটা অংশ তো লাগছে, একটা ডেভেলপমেন্ট তো হয়েছে। তো সেজন্য আজকে থেকে আপনি এখানে প্রত্যেকটা কাজের সময় আপনি প্রশ্ন করবেন নিজেকে যে আপনি যে কাজটা করছেন এটার সাথে আপনার স্বপ্ন পূরণের কোনো সম্পর্ক আছে কিনা। তাই সেজন্য বন্ধুদেরকে আমি পরিষ্কার বলে দিতে চাই, সারাটা দিন কিন্তু আপনারা কিন্তু কাজ করেন, কিন্তু কাজ করার পরও কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হয় না। কেন? কারণ কাজ করার রেজাল্টটা পাওয়ার তৈরি হয় না। দেখেন, আপনার ফোকাসটা যদি হয় আপনার ড্রিমকে কেন্দ্র করে, আপনার সকল কাজগুলিকে যদি আপনি আপনার স্বপ্নকে কেন্দ্র করে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আপনার অনেক পাওয়ার তৈরি হয়। ছোটবেলায় আমরা এই কাজটি অনেকে করেছিলাম যে আতশী কাজকে সূর্যের রশ্মির মধ্যে দিয়ে এই রশ্মিগুলিকে একটা বিন্দুতে নিয়ে এসেছি এবং একটা সময় পরে ওই বিন্দুতে আপনার একটা কাগজের টুকরো রেখেছিলাম, মনে আছে আপনাদের? আতশী কাজ দিয়ে সূর্য রশ্মি দিয়ে আপনার এখানে কাগজের টুকরো রাখছিলাম, সেখানে কিছুক্ষণ পরে দেখা গেছে কাগজটা পুড়ে গেছে, মনে আছে না? কেন কাগজটা পুড়ছে জানেন? ওই সূর্যের রশ্মির টেম্পারেচার ধরেন 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রিতে কাগজ পুড়ে না। এখন আপনার শরীরের মধ্যে আগুন ধরবে কখন? যখন এটা 100 ডিগ্রি সেলসিয়াস হবে। এক একটা রশ্মি এখানে দেখেন 1 2 3 4 5, ধরেন এক একটা রশ্মির পাওয়ার হলো 40 ডিগ্রি। এই যে বলেন আজকের টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস, যেমন এখন কানাডাতে কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম। তাহলে এইখানে আপনার এখানে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপনি 5টাতে যদি হিসাব করেন তাহলে 40 ইন্টু 5 কত? আপনার 200 ডিগ্রিতে যে আপনার টেম্পারেচার তৈরি হয়। ওই যে বিন্দুটাতে যে আপনার একত্রিত হলো আতশী কাজের কারণে, সেই জায়গাটার পাওয়ার তৈরি হয় কি 200 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য কিন্তু ওইটা বার্ন হয়। এখন আপনার এই রশ্মিগুলিতে এক জায়গাতে আনতে হবে। তাহলে আমি যদি বলি প্রতিদিন আপনি 5টা কাজ করতেছেন, আপনি আড্ডা দিচ্ছেন, আপনি স্টাডি করতেছেন, আপনি টিভি দেখতেছেন, আপনি কাজ করতেছেন, দেখেন তো এই সবগুলি কাজের যোগফল গিয়ে কি আপনার গোলের সাথে মিলে কিনা। আপনি টিভি দেখতেছেন কি যে আপনি নাটক দেখতেছেন, আপনি টিভি দেখতেছেন কি যে আপনি এখানে আপনার একটা ট্রেনিং, ধরেন হলো আপনার গোপ্রো একটা ট্রেনিং করতেছেন, বা ধরেন আমাদের ইউটিউবে অনেকের এখানে ট্রেনিং আছে, অনেক আপনি ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে, আপনি সেই ট্রেনিং করতেছেন। আপনি বই পড়তেছেন, আপনি হুমায়ুন আহমেদের বই পড়তেছেন, এটা কি আপনার গোলের সাথে যায় কিনা। আপনি কাজ করতেছেন, সেই কাজটা দিয়ে স্বপ্ন পূরণ হবে কিনা। তো এইভাবে করে আপনি যখন দেখবেন যে একটার সাথে আপনি আড্ডা মারতেছেন, আপনার সেই আড্ডাতে কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না, কিন্তু আপনি সবগুলি কাজই করবেন, কিন্তু এই সবগুলি কাজ যদি আপনার গোলের সাথে মিল থাকে, তাহলে দেখবেন যে আপনার পাওয়ার তৈরি হচ্ছে। যেমন আপনি আড্ডা দিচ্ছেন কিসের? এখন কি আমরা আড্ডা দিচ্ছি না? আপনি আপনার টিম মেম্বারদেরকে না আড্ডা দিচ্ছেন, ওখানে আড্ডার বিষয়বস্তু কি? বিজনেস। আপনি বই পড়তেছেন কিসের? আপনি মানুষ নিয়ে কাজ করবেন কিভাবে, লিডারশিপ, মোটিভেশনাল, ইন্সপিরেশনাল, এই বইগুলি পড়তেছেন। আপনি টিভি দেখতেছেন কিসের? একজন দক্ষ কোচের ট্রেনিং দেখতেছেন। আপনি এখানে কাজ করতেছেন কিসের? আপনি জেনাস গ্লোবাল থেকে আপনি এখানে মাসে $1,00,000 ইনকাম করবেন। তাহলে সবগুলি কাজে কি এই গোলের সাথে রিলেটেড না? যখন আপনি এভাবে করে একসাথে করবেন, তখন আপনার এই জায়গাতে বার্নটা তৈরি হয়। বন্ধুরা আমার, যদি আপনি সিরিয়াস না হন,
তাহলে পরবর্তী লাইফে যদি আপনাকে এরকম দেখেন, অবাক হওয়ার কোনো কারণ নাই। আপনি কি আপনাকে এরকম অবস্থায় দেখতে চান শেষ বয়সে? আপনার ফিউচারটা কি আপনি এরকম দেখতে চান? আমি বহু রিক্সা ড্রাইভার দেখেছি ঢাকা শহরে, যারা একসময় অনেক ভালো অবস্থানে ছিল, ভালো অনেক বড় গৃহস্থ ছিল, ভালো জমি জমা ছিল, কৃষি কাজ করত, কিন্তু ঢাকা শহরে রিক্সা চালায় কেন? কারণ আমি ইন্টারভিউ নিতাম, এগুলি রিক্সা উঠলে জিজ্ঞেস করতাম, চাচা কি খবর, কি করেন? তো বলে যে, আরে বাতিজা বলেন না, আমার তো এরকম গৃহস্থ ছিল, আমার তো এরকম কৃষি জমি ছিল। আমি যখন যৌবন ছিল চাচা মিয়া, আমি ওই যে আপনার পালা দেখতে চলে যেতাম, বাইস্কোপ দেখতে চলে যেতাম, তারপরে বিভিন্ন রকমের খেলাধুলায় আপনার টাকা নষ্ট করতাম। এরকম করতে করতে আমার জমি জামা সব চলে গেছে চাচা। এখন যখন আমার সন্তানরা বড় হয়েছে, এখন আর আমাকে দেখভাল করে না, তারা তাদের মতো করে ব্যস্ত হয়ে গেছে। তাই পেটের দায়ে চাচা আমি এই রিক্সা চালাই। কারণ চাচা মিয়া ওই যৌবন বয়সে টক বগে ছিল, তাই সেই জন্য কোনো কিছুকে বাধা মনে করে নাই। উনি কিন্তু এটা সেটা করে ফেলছে। বন্ধুরা আমার, আপনার ফিউচারটা আপনার হাতে। আপনি আপনাকে এমন দেখতে চান কিনা একবার ভাবুন। মহিলারা বলবে যে আমারে দেখেন বেঁচে গেছি, না আপারা আপনাদের জন্য আছে। যে পুরুষদেরকে দেখেছে, ফরদ ভাই তো আমাদেরকে নিয়ে কথা বলে না, আমরা বেঁচে গেছি, আমরাও আছি। আপনি দেখবেন এরকম অনেক বয়স্ক মহিলারা অনেক পরিশ্রমী কাজ করতেছে, তাকে দেখভালের কেউ নেই। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার সন্তানরা আপনাকে দেখভাল করবে? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? কিন্তু আপনার কাছে যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, তখন আপনার সন্তানরা আপনার চারিপাশে থাকবে। যেমন আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনার অনেক দাম্ভিকতার সাথে, মানে ওই যে বলে না বাংলা একটা যে হ্যাডমোলা, কেন? কারণ ওনার যে সম্পদ ছিল, মানে ওনার সম্পদ এখনো যে আছে, এই সম্পদের আমাদের 6 ভাই 2 ঘরের সকল সম্পদ মিলেও ওনার সম্পদের সাথে আপনার যায় না। এক পালায় যদি ওনার সম্পদ উঠায়, আরেক পালায় যদি আমাদের সকলের সম্পদ উঠায়, তাও এখনো পর্যন্ত ওনার সম্পদের পালাটাই ভারী। এই কারণে সকল সন্তানরা ওনার কাছে থাকতে পারছে। বন্ধুরা আমার, এখানে আপনার সন্তানকে আপনি যদি এরকম অবস্থায় দেখে আপনার চলে যাওয়ার পরে, তাহলে আপনি একটু কল্পনা করেন যে আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তানরা যদি এইভাবে করে বসবাস করে, আপনার কাছে কেমন লাগবে? বা আপনার জীবদ্দশায় যদি এরকম একটি পরিবেশের ভিতরে থাকতে হয়, কেমন লাগবে আপনাকে? সো বন্ধুরা আমার, আপনারা এখানে প্রত্যেকে আলোকিত, প্রত্যেকের দ্বারা সম্ভব। যেমন কিনা নেলসন ম্যান্ডেলা তার জাতিকে উজ্জীবিত করেছিল। সে বলছে, আই বিলিভ ইউ আর born to win. I believe you are born to win. আমি বিশ্বাস করি তোমাদের জন্ম হয়েছে বিজয় হওয়ার জন্য। But to be winner, you must plan to win, prepare to win, and accept to win. আপনাকে বিজয়ী হওয়ার জন্য রেডি হতে হবে, আপনাকে বিজয় হওয়ার জন্য প্ল্যান তৈরি করতে হবে, আপনাকে বিজয় হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আপনি যে বিজয়ী, আপনি যে স্বপ্নগুলো অর্জন করে ফেলেছেন, ওই গাড়িটা আমার, ওই বাড়িটা আমার, ওই ডায়মন্ডটা আমার, এটা আপনাকে অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলতে হবে। কারণ আপনি একজন আলোকিত মানুষ, আপনি একজন আলোকিত মানুষ। আপনার এই আলোটা আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার উপরে কিছু ময়লা জমে আছে। সেই ময়লাগুলি কি? নেগেটিভের ময়লা। আপনি এই নেগেটিভ গুলিকে আপনি দূর করে ফেলেন। আপনার সেই কনফিডেন্সটা দুর্বল হয়ে গেছে, আপনি কনফিডেন্সটাকে বিল্ড করেন। আপনার কাছে এই আত্মবিশ্বাসটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি এই ময়লাগুলিকে যখন দূর করবেন, শুধু আপনি আলোকিত হবেন না, আপনি বিশ্ব জগৎকে আলোকিত করতে পারবেন। বন্ধুরা, এই বিশ্বাস আমার আছে আপনার উপরে। একটি অক্ষতম কবির বিখ্যাত লাইন মনে পড়ছে। কবি বলছেন যে একটি আলোর
কণা পড়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে। আপনার আলো দিয়েই আপনি এই পৃথিবীটাকে আলোকিত করতে পারবেন। আপনি একজন আলোকিত মানুষ হন, আপনি একজন আলোকিত মানুষ হন। আপনি আজকে থেকে নিজেকে ভাবেন আপনি ডায়মন্ড, এবং আপনি নিজের কাজকর্ম সবকিছুকে আপনি ডায়মন্ডের মতো করে করেন। ওই পজিশন ডায়মন্ড, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি গুণাগুণের দিকে ডায়মন্ড হন, আপনি অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যান। এবং আপনি নিজেকে মনে রাখবেন কখনো কুইট করবেন না, কোনোদিনও, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, কোনোদিনও আপনি কুইট করবেন না। কেন? উইনার্স নেভার কুইট এন্ড কুইটার্স নেভার উইন। যারা বিজয়ী তারা কখনো কুইট করে না, আর যারা কুইট করে তারা কখনোই বিজয়ী হতে পারে না। তো আপনাদের প্রত্যেকেই বিজয়ের মঞ্চে আগামী 15 তারিখে আপনাদেরকে দেখব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন এখানে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার এই আলোচনা শোনার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে আমার এই আলোচনা থেকে যদি আপনার সামান্য পরিমাণ, সামান্যটুকু যদি আপনার কাজে লাগে, এতে হবে আমার এই আলোচনা সার্থকতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর, প্রিয় ইন্টারন্যাশনাল ট্রেনার, অনারেবল ডায়মন্ড ডিরেক্টর জেনাস গ্লোবাল। আমাদের কেএম ফরেস্ট স্যারের উদ্দেশ্যে চমৎকার অসাধারণ একটা ট্রেনিং আমরা পেলাম। আমরা চমৎকার একটা ভার্চুয়াল ক্লাস এবং আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের লাভ রিয়াকশন দিয়ে আমরা স্যারের উদ্দেশ্যে যে আমরা দেখতে পাচ্ছি, অনেকে আমরা দেখছি কিন্তু আমরা কিন্তু অনেকেই হয়তো তা দিচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে সবাইকে আমি বলবো যে আসেন আমরা একটা ভার্চুয়াল ক্লাস অথবা হার্ট রিয়াকশন চিহ্ন দিয়ে আজকের ট্রেনিং, কারণ কোনো একটা অডিটোরিয়ামে বা কোনো একটা যদি আমরা কমিউনিটি সেন্টার করতাম তাহলে হয়তো বা 300 থেকে 500 টাকা বা 1000 টাকার একটা ট্রেনিং কিন্তু ফি লাগতো। বাট আমি আপনাদেরকে বলবো আমরা প্রাণ ঢালা ভালোবাসা, প্রাণ ঢালা উচ্ছ্বাস এবং আজকে আমাদের প্রিয় মেন্টরটাকে চমৎকার ভাবে গোস্ট সাফার প্রোগ্রামের প্রথম যে ট্রেনিং সেশন দ্য ওয়ে অফ সাকসেস আমাদেরকে কিন্তু একেবারে হাতে কলমে আমাদের ভিতরে দিয়েছে। সো আমি আপনাদেরকে আজকে শুরুতেই বলেছি বন্ধুরা, আজকের দিনটা হবে আমাদের জন্য অসাধারণ একটা সেশন। সো এই পর্যায়ে আমরা আর দ্বিতীয় পার্ট, অর্থাৎ আমাদের আরো একজন আইকনিক লিডার যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, ইউনাইটেড স্টার্স এর বলবো বাংলাদেশের সূর্য সন্তান, আমি সরাসরি আহ্বান করছি এই পর্যায়ে ইম্পর্টেন্স অফ সাফার এক্সিকিউটিভ এন্ড অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য আমাদের ডাইনামিক একজন লিডার, আমাদের ইন্টারন্যাশনাল একজন ট্রেনার, সরাসরি আহ্বান জানাচ্ছি ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাই আপনাকে। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের মেন্টরের উদ্দেশ্যে আমরা একটা চমৎকার ক্লাস যেন দিয়ে আমরা আহ্বান জানাবো আমাদের এই একটা সেকেন্ড শুরু করার আগে আমি আচ্ছা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম আপনারা হ্যান্ড রেজ করতেছেন কেন? আমি একটা জিনিস ইয়ে করে, এটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, এই যে ইয়াতে আছে না স্ক্রিনে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। সবাই হ্যান্ড রেজটাকে আপনারা বন্ধ রাখেন। আমার মনে হয় যে আপনাদের কোনো একটা জায়গা থেকে আপনাদেরকে ইনস্ট্রাকশন আসছে যে হ্যান্ড রেজ রাখার জন্য, এই জন্য আপনারা হ্যান্ড রেজ করতেছেন। কারণ এত হ্যান্ড রেজ কিন্তু আমি আগে কখনো দেখিনি। কোনো একটা জায়গা থেকে আপনাদেরকে ইনস্ট্রাকশন আসছে, ওই যে আবারও হ্যান্ড রেজ করছেন। হোয়াই ভাই, সাদাত ভাই, নো নিড। কারণ এখানে ট্রেনার আপনাদেরকে এখানে এই জায়গাতে তাদেরকে দেখতেছে সামনে যারা ভিডিওতে অন রাখছেন, ভিডিও অফ, কিন্তু আপনি হ্যান্ড রেজ করেছেন। ট্রেনারের জন্য এটা কি হয় জানেন? আপনার কনসেন্ট্রেশন ডিস্টার্ব হয়। কারণ এখন যে ট্রেনিংটা নিয়ে আসতেছেন এটাই হচ্ছে এই মাসের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সাফার এক্সিকিউটিভটাকে কিভাবে আপনি সম্পাদন করবেন। এবং আপনারা জানেন, অলরেডি আমি বলেছি, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সাফায়ারটি কবে হবে। এই সাফায়ার এক্সিকিউটিভকে বানানোর জন্য এখানে আসবে। সো আপনারা এখানে সবাই মনোযোগ সহকারে নোট নিবেন এবং এই নোটটাকে বাস্তবায়ন করতে পারেন, এইভাবে করে আপনারা নোট নিবেন। কারণ আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদের সাকসেসের বিষয়ে আলোচনা করছি, কিন্তু সকল কিছু বৃথা হবে যদি আপনি সাফায়ার এক্সিকিউটিভ না হতে পারেন। কারণ এটা সাফায়ার হইতে হবে এবং হইতে হবে, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাই আপনাকে। এবং আমাদের অনেক বন্ধুরা অলরেডি নেটওয়ার্কের কারণে আমি 2 বার বেরিয়ে গেছি। সো আমি বলবো নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে, আমরা আবারও সবাই ফোন কমিউনিকেশন করে আমাদের অ্যাসোসিয়েট ডিস্ট্রিবিউটরকে আবার পুনরায় হুক আপ করি, কারণ আমরা দেখেছিলাম 830 জন। সো আমরা নেটওয়ার্ক জনিত কারণে হয়তো বা অনেকেই বেরিয়ে গেছে, আমরা পুনরায় তাদেরকে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ এবং আবার আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর জনাব ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাই। জি, আসসালামু আলাইকুম।
আসলে এতক্ষণ ধরে অসাধারণ ট্রেনিং আমরা করছিলাম, আমি কিন্তু আমার ট্রেনিং ভুলে গেছি। হ্যাঁ, এখন আমার যে ট্রেনিং আছে এটাই ভুলে গেছি। আমি বসে বসে শুধু নোট করছি। হ্যাঁ, কারণ সত্যি অসাধারণ ট্রেনিং আমরা পেয়েছি। আমি অনেক নতুন নতুন অনেক তথ্য পেয়েছি, যেটা আমার ব্যবসার জন্য অনেক কাজে লাগবে। তো আমি শুরু করার আগে কৃতজ্ঞতা স্বরূপ আমি সবাইকে আবারও বলবো, আমরা লাভ রিঅ্যাকশন দিয়ে ইউনাইটেড স্টারস গ্লোবালের কর্ণধার এম ফরাদ ভাইকে আমরা অভিনন্দন জানাই। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আপনারা জানেন আসলে একটা ট্রেনিং করানোর আগে কয়েক ঘন্টা কিন্তু স্টাডি করতে হয়। হ্যাঁ, আপনার এমনি এমনি হয়ে যায় না। একটা স্লাইডও রেডি করতে গেলে কিন্তু অনেক চিন্তা করতে হয় যে স্লাইড